দেখতে দেখতে বছরটা শেষ হয়ে মাধ্যমিকের সময়টাও চলে এলো, আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন বাকি। তবে আমি এইটুকু বলতে পারি, যারা প্রথম থেকে আমার কথাগুলোকে ব্লাইন্ডলি ফলো করেছিস, যারা অ্যাডভেঞ্চার একাডেমির প্রত্যেকটা ভিডিও দেখেছিস, যারা অ্যাডভেঞ্চার একাডেমি ধামাকা ব্যাচকে ব্লাইন্ডলি ফলো করেছিস, তাদের 1 মার্কস 2 মার্কস 3 মার্কস পুরো ফিজিক্যাল সায়েন্স জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তোকে যা প্রশ্ন দিক, যা শর্ট কোশ্চেন দিক, যা এমসিকিউ, যা ভিএসকিউ, যা এসকিউ, যা অঙ্ক, তুই সব করে দিবি। এবং এইবারের মাধ্যমিকে তুই ইতিহাস তৈরি করতে চলেছিস। অ্যাডভেঞ্চার একাডেমির প্রত্যেকটা স্টুডেন্ট যারা ব্লাইন্ডলি প্রথম থেকে লেগে রয়েছে, তারা এই বছরে কাঁপিয়ে দিতে চলেছে, আমি তোকে এইটুকু বলে রাখলাম। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল, আর শেষ কয়েকটা দিন ক্লাস 10-এর, আর সেগুলোকে একটু এনজয় করা যাক। আজকে নিয়ে চলে এসেছি তোদের জন্য এসএকিউ এর ম্যারাথন। তোরা প্রত্যেকে বলেছিস যে দাদা এমসিকিউ বিএসকিউ হয়ে যাচ্ছে, এসএকিউ হয়ে যাচ্ছে, বাট শেষ মুহূর্তের একটা ম্যারাথন তো বানতা হ্যায়। তো চল ভাই, কিছুদিনের মধ্যে একটা অঙ্কের প্রিপারেশন তোদের জন্য আসবে, যেখানে প্রত্যেকটা টাইপের অঙ্ক একটু 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 করে আমরা প্র্যাকটিস করে নেব। চল, প্রথম প্রশ্ন যেটা আছে, কিভাবে নিচের পরিবর্তনটি করা যায়। তোরা দেখতে পাচ্ছিস এখানে অ্যাসিটিলিন দিয়ে দিয়েছে, সেখান থেকে তোকে ইথেন প্রস্তুত করতে বলে দিয়েছে ভাই। তো খুব ভালো, আমরা আগে লিখে নেবো অ্যাসিটিলিনটাকে। প্রত্যেকে কিন্তু এগুলো করার সময় কয়েকটা ভাষা একটু করে লিখে দিস। হ্যাঁ, তোরা প্রত্যেকে জানিস অ্যাসিটিলিনকে হাইড্রোজেনেশন করতে হবে, কারণ দেখ এখানে হাইড্রোজেন বাড়িয়ে দিয়েছে, তাহলে আমরা একে প্রথমে হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করিয়ে দিই। এখানে একটু অনুঘটক দিতে হয়, নিকেল দিতে হবে, 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও দিতে হবে। যদি তুই প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম ইউজ করতিস, তাহলে কিন্তু এটা নর্মাল টেম্পারেচারেও হয়ে যেত। এইবার দাদা এখানে কি হবে আমি বলছি, তুই একটুখানি মন দিয়ে বন্ড গুলোর দিকে তাকা। এখানে দেখ 3খানা বন্ড আছে। 3টে বন্ড মানে কি রে? একটা সিগমা বন্ড আছে, মানে যেটা সিঙ্গেল বন্ড, এবং 2খানা পাই বন্ড আছে। দাদা জানো তো, তুমি তো আমাদের প্রথম থেকে শিখিয়েছো যে পাই বন্ড ভীষণ দুর্বল হয়, পাই বন্ড খুব সহজে ভেঙে যায়। একদমই তাই। তাহলে একটা একটা করে পাই বন্ড তুই ভাঙতে থাক। এই যে 2খানা পাই আছে, তার মধ্যে প্রথম পাই বন্ডটা প্রথমে ভাঙলো। পাই বন্ডটা যেই মাত্র ভাঙলো, দুটো সিগমা বন্ড তৈরি করলো। তাহলে দাদা কি হবে? এই যে 3টে বন্ড ছিল মধ্যখানে, এখন আমি 2টো বন্ড দেখিয়ে দিয়েছি, আর যে পাই বন্ডটা ভেঙেছে তার পরিবর্তে 2টো সিগমা বন্ড আসবে। তাহলে 2টো কার্বনের মধ্যে আমি 2খানা সিগমা বন্ড দেখিয়ে দিলাম। এই 2টো সিগমা বন্ডের মধ্যে গিয়ে কে যুক্ত হবে? না হাইড্রোজেন যুক্ত হবে, একদম পরিষ্কার কথা। কিন্তু এই বিক্রিয়াটা কি এখানে থামবে? থামবে না। তার কারণ মিডিয়ামের মধ্যে কিন্তু অনুঘটক রয়েছে। তাহলে যেই মাত্র হাইড্রোজেন আবার সে পাবে, সঙ্গে সঙ্গে এই যে এই যে ডাবল বন্ডটা রয়েছে, তার মধ্যে কি কি আছে? একটা সিগমা যেমন ছিল ছিল, আর এই যে একটা পাই বেঁচে ছিল, সেই পাইটা রয়েছে। তাহলে এবার এই পাইটার ধ্বংস ঘটবে, এবং সেখান থেকে 2খানা সিগমা বন্ড তৈরি হয়ে যাবে। তাহলে দাদা এইচ সি আছে, 2টো বন্ডের পরিবর্তে একটা বন্ড দেখাই, আমি বললাম একদম। নিচে 2খানা হাইড্রোজেন তো আগে থেকেই যুক্ত ছিল, এখন 2খানা নতুন বন্ড এই কার্বনটার মধ্যে আর এই কার্বনটার মধ্যে তৈরি হলো, 2খানা নতুন সিগমা বন্ড, আমি বললাম একদম। আর সেই দুটো নতুন সিগমা বন্ডের মধ্যে 2খানা হাইড্রোজেন গিয়ে কানেক্ট হয়ে গেল, নিয়ে চলে এসছে তোর প্রোডাক্ট CH3 বন্ড CH3, এই তো CH3 বন্ড CH3। আশা করতে পারি এগুলো প্রত্যেকের মনে আছে, এবং এগুলো তোদের এখন জল ভাত হয়ে গেছে। ঠিক আছে, চলো। এবং আমাকে একটা কথা শুধুমাত্র তুই বলে দে, যে এই যে সিগমা বন্ড আর পাই বন্ডের কনসেপ্টস গুলো রয়েছে, সেগুলো তোর কাছে একদম পরিষ্কার আছে। যদি কারোর এই জায়গাটাতে বিন্দু মাত্র সমস্যা থাকে, সে কিন্তু অবশ্যই ইতিমধ্যেই আমাদের যে অর্গানিকের ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব দেখে নে ভাই। কারণ এই কনসেপ্টস গুলো ছাড়া তুই এই বিক্রিয়া কিন্তু মুখস্থ লিখতে পারবি না। তোকে কনসেপচুয়ালি বুঝে লিখতে হবে জিনিসগুলো। যে কোনো জিনিস আমরা যে প্রশ্নগুলোই করব, সেগুলোর প্রত্যেকটার ইলাবোরেট ডিসকাশন আমাদের চ্যানেলের মধ্যে আছে। যদি কেউ নতুন থেকে থাকিস, অবশ্যই সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব দেখে নে ভাই, সময় কিন্তু আর নেই। দ্বিতীয় প্রশ্ন, একটি 25 ওহম রোধের সঙ্গে কত মানের রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হবে 20 ওহম? খুব বিউটিফুল কোশ্চেন। আচ্ছা আমাকে একটা কথা বল, আমি ধরে নিচ্ছি এক্স মানের রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। কার সঙ্গে? দাদা 25 ওহমের সঙ্গে। আমি বললাম একদম। তাহলে সমান্তরাল সমবায় তুল্য রোধ বার করার তো তুই ফর্মুলা জানিস, ওপরে গুণ নিচে যোগ। দাদা এই ধরনের অঙ্ক দিতে পারে? কেন দিতে পারে না ভাই? তোকে যে কোনো একটা রোধ বলে দিতে পারে, আরেকটা বার করতে দিতে পারে, তুল্য রোধ বলে দিয়ে ইন্ডিভিজুয়াল রোধ বার করতে দিতে পারে। প্রত্যেকটা টাইপের অঙ্ক কিন্তু তোকে দিতে পারে, আর সব টাইপের অঙ্ক তোকে আমি করিয়েছি, প্রত্যেকটা জিনিসের জন্য তোকে আমি প্রিপেয়ার করিয়েছি।
এই পুরো তুল্যরোধটা কত দিয়ে দিয়েছে বল? 20 ওহম দিয়ে দিয়েছে। তুই 20 বসিয়ে দে না, এত কষ্টের কি আছে আমি তো বুঝতে পারছি না কিছুতেই। তাহলে এখান থেকে তুই এক্স এর ভ্যালু বের করে নিবি। 25x ইকুয়াল টু 25 দুয়ে 50, একটা শূন্য বসে গেল, প্লাস দাদা 20x হয়ে গেল। একদমই তাই। আচ্ছা 20x এদিকে চলে আসবে, তাহলে 25x মাইনাস 20x ইকুয়াল টু 500 হয়ে গেল। তার মানে দাদা 5x এর ভ্যালু 500 হয়ে গেল, তাহলে x এর ভ্যালু 100 হয়ে গেল। তার মানে যে রোধটাকে যুক্ত করতে হতো তার মানটা ছিল 100 ওহম। একদম সোজা অঙ্ক ভাই, একদম পাতি। চল নেক্সট। বলেছে 220 ভোল্ট 60 ওয়াট নিয়ে তোর পছন্দের অঙ্ক, তোর পরিচিত অঙ্ক। পরিচিত অঙ্ক পেলে সবাই খুশি। 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি কেন ভাই, বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। চল ভাই, তোর পছন্দের অঙ্ক তোর মতো করেই করব। তোকে এখানে রোধের অনুপাত বার করতে দিয়েছে, তোরা তো জানিস। দেখ এখানে বিভব প্রভেদ দিয়ে দিয়েছে, এখানে ক্ষমতা দিয়ে দিয়েছে। তাহলে ক্ষমতা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়ে যায়। এই যে ফর্মুলাটা থেকে আমরা যদি এখন তোকে বলি রোধ বার করে দেখা, তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি হয়ে গেল। তুই বলবি একদম দাদা হয়ে গেল। তাহলে এখান থেকে তুই দুখানা বাতির ক্ষেত্রে রোধের মানগুলো বার করে দেন, R1 এবং R2 করে। চলো বার করি। তাহলে প্রথম বাতির ক্ষেত্রে রোধ কত হয়ে যাবে? ভি স্কোয়ার মানে যে ভোল্টেজটা দিয়েছে তার স্কোয়ার, মানে দুবার 220 বসিয়ে দাও। 220 গুণ 220, খুব ভালো। নিচে দাদা ক্ষমতা দিয়ে দিয়েছে দাদা 60, খুব ভালো। আচ্ছা নেক্সটটার ক্ষেত্রে বার করি। R2 ইকুয়াল টু 110 গুণ 110। আচ্ছা অনেকে দেখ বোকামি করে গুণ করবি, একদম করবি না ওইসব পাপ কাজ করব। ঠিক আছে, এইবার এই যে তুই R1 এবং R2 পেলি, তোকে কি বলে দিয়েছে বল? অনুপাত বার করতে বলেছে। তো বসিয়ে দে না ভাই। R1 is to R2 ইকুয়াল টু 220 60 110 60 अब 60 গেল, 110 গেল, 220 গেল, 2 বসলো। তাহলে হয়ে গেল না 4:1 নিয়ে গল্প শেষ। অনেকে বোকার মতো এগুলোকে গুণ করে বসে বসে, কি করে আমি তো বুঝতে পারি না। নেক্সট প্রশ্ন। আর অনেকে এখন একটা ইদানিং একটা নতুন জিনিস বেরিয়েছে, ওই জন্য আমি প্রথমেই এটা বলে দিলাম। অনেকে আমাকে মেসেজ করছে, দাদা তুমি যেগুলো করিয়েছো সেগুলো করলে কমন পাবো তো? অনেকে কমেন্ট করছে, দাদা কমন পাবো তো? আরে তুই করে তো দেখ, তুই সব শেষ তো কর। লোকজন শেষ করে টেস্ট পরীক্ষাতে ফুল নাম্বার পেয়ে গেল, আর মাধ্যমিক তো অনেক দূরের কথা ভাই। মাধ্যমিকে তো এমনি নাম্বার পাবে, তো মাধ্যমিক সবচেয়ে সোজা পরীক্ষা হবে। আমরা যে মক টেস্ট গুলো নিচ্ছি আমাদের ব্যাচের মধ্যে, তার তুলনাতেও মাধ্যমিক সোজা হবে। তোরা যে বেশিরভাগ স্কুল টেস্ট পরীক্ষা দিয়ে এসছিস, তার তুলনায় মাধ্যমিক সোজা হবে। মাধ্যমিক নিয়ে অত ভয় পাস না ভাই, অত ভয় পাস না। তোর যদি প্রিপারেশন সলিড থাকে, তুই মাধ্যমিক কাঁপিয়ে আসবে, তোকে গ্যারেন্টি দিয়ে এখানে দাঁড়িয়ে বলে গেলাম। যা, তুই প্রথম বছর মাধ্যমিক দিতে যাচ্ছিস বলে তোর এরকম মনে হচ্ছে, তুই প্রথমবার বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছিস বলে তোর এরকম মনে হচ্ছে। মাধ্যমিক ইজ দ্য ইজিয়েস্ট এক্সাম অফ ইয়োর লাইফ, আমি তোকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম। যদি তুই প্রপারলি পড়াশোনা করে যাস, মাধ্যমিকের মতো সুযোগ সুবিধা কোনো পরীক্ষাতে নেই। তুই এত টাইম কোনো পরীক্ষায় পাবি না, তুই এত কম সিলেবাস কোনো পরীক্ষায় পাবি না, তুই এত ফ্লেক্সিবিলিটি কোনো পরীক্ষায় পাবি না, তুই এত রিসোর্স কোনো পরীক্ষায় পাবি না, তুই এত বেশি গাইডেন্স কোনো পরীক্ষায় পাবি না। সেই জন্য একটু এনজয় করে নে ক্লাস 10টা। নেক্সট, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের চেয়ে অনেক বেশি হয়। আরে স্বাভাবিক না ভাই, এই যে সোডিয়াম ক্লোরাইড আছে সেটা একটা আয়নীয় পদার্থ, আর এই যে গ্লুকোজ যেটা আছে, এই গ্লুকোজ মানে C6H12O6, এটা একটা সমযোজী পদার্থ ভাই। আর তোরা প্রত্যেকে জানিস যে আয়নীয় পদার্থের ক্ষেত্রে যে আয়নগুলো আছে, সেই আয়নগুলোর মধ্যে একটা তীব্র স্থিরতারিতিক আকর্ষণ বল ক্রিয়া করে, মারাত্মক স্থিরতারিতিক আকর্ষণ বল ক্রিয়া করে। এবং সেই স্থিরতারিতিক আকর্ষণ বলটা এতটাই বেশি হয় যে আয়নীয় যৌগগুলো কঠিন হয়, আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেক বেশি হয়, কারণ এই তীব্র স্থিরতারিতিক আকর্ষণ বলকে ভেঙে আয়নগুলোকে আলাদা করতে প্রচুর 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 এনার্জি লাগে। দ্যাটস ওয়াই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্রচুর হাই হয়। আর দাদা সমযোজী গ্লুকোজের ক্ষেত্রে সমযোজী পদার্থের অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। ওই দুর্বল ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্সকে তো ইজিলি বিট করে দেওয়া যায় ভাই। সেই কারণে সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেক কম হয়। নেক্সট প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? তোরা এগুলো প্রত্যেকেই আমার কাছে বহুবার শুনেছিস। আমি দেখ এগুলোকে আবার ইলাবোরেট করে তোদের সময়
মোটেই নষ্ট করব না। আমি জাস্ট একটু তোদেরকে অ্যান্সার গুলোর হিন্ট গুলো দিয়ে দিচ্ছি। বাকি আমাদের যে 20খানা করে কোয়েশ্চেনের সেট আসছে, আমি নিশ্চয়ই আশা করব তোরা প্রত্যেকে ওগুলোকে দেখছিস, কারণ ওগুলোর মধ্যে কিন্তু টপ টপ কোয়েশ্চেন গুলো রয়েছে। প্রত্যেকে কিন্তু 20টা করে কোয়েশ্চেন যে কটা চ্যাপ্টারে আমি দিচ্ছি প্রত্যেকটা করে যাস। এরপরে আলো আমার দেওয়ার ইচ্ছা আছে এবং আলো আসবেই, আর অঙ্কের একটা ভিডিও আসবেই, ঠিক আছে? দেখ, তোরা প্রত্যেকে জানিস অ্যামোনিয়া যেটা আছে সেটা একটা বেস, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা আছে সেটা একটা অ্যাসিড। ওই জন্য অ্যামোনিয়াটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে যায়, এবং রিয়াক্ট করে যেটা তৈরি করে সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। আমি আশা করব ব্যালেন্স তোরা করে নিতে পারবি। এই অ্যামোনিয়াম সালফেটটা তৈরি হয় বলেই, রিয়াক্ট করে যায় বলেই, অ্যামোনিয়াটাকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না বলেই গাঢ় সালফিউরিক অ্যাসিডকে ইউজ করা হয় না। নেক্সট প্রশ্ন, বায়ু মাধ্যম থেকে একটা আলোক রশ্মি কোনো তরল পৃষ্ঠে 45 ডিগ্রি কোণে, আচ্ছা আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিয়েছে কিন্তু, শুনে নে ভালো করে। কোথা থেকে আসছে? বায়ু মাধ্যম থেকে আসছে। কোথায় কি আপতিত হচ্ছে? তরল পৃষ্ঠের মধ্যে কি আপতিত হচ্ছে। তার মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, এইটুকু তুই মাথার মধ্যে প্রথমেই ঢুকিয়ে ফেল। হলো? এবার তরল পৃষ্ঠের মধ্যে 45 ডিগ্রি কোণে আপতিত হলে তরল মাধ্যমে আলোক রশ্মিটি 15 ডিগ্রি কোণে বিচ্যুত হয়, মানে চ্যুতি কোণের মান বলে দিয়েছে 15 ডিগ্রি। ওকে। আর আপতন কোণের মান বলে দিয়েছে 45 ডিগ্রি। ভেরি গুড। তাহলে তরলটার প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলেছে। আমি বলি তোকে একটা কথা, তুই আমায় বল, প্রতিসরণের ক্ষেত্রে যদি লঘু থেকে ঘন মাধ্যমের দিকে আমরা যাই, ধর এই ধরনের কেস হচ্ছে, এই আমি লঘু মাধ্যম থেকে যাচ্ছি ঘন মাধ্যমের দিকে, তাহলে কি হয় রে ভাই? রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসে। তো আমি কিন্তু এই ভিডিও সবার জন্য দিয়েছিলাম, আলো পার্ট 2 ধামাকা ব্যাচের ক্লাস আমি দিয়ে দিয়েছিলাম ইউটিউবে, যাতে সবাই এই বিষয়টা জানতে পারে। এই যদি আই হয়, লঘু থেকে যখন ঘনতে যাচ্ছি তখন অবিলম্বের দিকে বেঁকে আসছে, তার ফলে আর এর ভ্যালুটা কমে যাচ্ছে। এখানেও তো লঘু থেকে ঘনতে আসছে দাদা, তার মানে ডেল্টার ভ্যালুটা আই মাইনাস আরই হবে, কারণ আই বড় আর ছোট, একদমই তাই। তাহলে ডেল্টার ভ্যালু 15 ডিগ্রি, আই এর ভ্যালু 45 মাইনাস আর, তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল? 45 মাইনাস 15, 30 ডিগ্রি। ভেরি গুড ভাই। আচ্ছা, তোকে বলেছে প্রতিসরাঙ্ক বার করতে, তাহলে প্রতিসরাঙ্ক কি করে বার করে? আরে স্নেলের সূত্র রে, স্নেল বাবাজির সূত্র, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। একদম পরিষ্কার, দেখতে পাচ্ছিস তো কত ভালো ভালো কোশ্চেন। সাইন আই এর ভ্যালু কত? 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি। সাইন আর এর ভ্যালু সাইন 30 ডিগ্রি। খুব পরিষ্কার দাদা। আচ্ছা, সাইন 45 এর ভ্যালু কত রে ভাই? 1/√2। সাইন 30 এর ভ্যালু কত রে ভাই? 1/2। 2 উপরে গেল, √2 নিচে এলো, তাহলে 2/√2। দাদা 2টাকে তো লেখা যায়, তাহলে কি লেখা যায়? না, লেখা যায় √2 গুণ √2। আচ্ছা, নিচেও আছে দেখো √2, √2 কেটে গেল, তাহলে কি হয়ে গেল? মিউ ইকুয়াল টু √2। একদম পরিষ্কার, √2 কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। খুব সুন্দর অঙ্ক আছে, সুন্দর ভাবে করে দিয়েছি তোদেরকে, এবং তুই এইটুকু বুঝতে পারছিস ত্রিকোণমিতি কিন্তু সায়েন্সও লাগছে, ভৌত বিজ্ঞানও লাগছে। নেক্সট, আর পরবর্তীকালে গিয়ে তোরা দেখতে পাবি প্রচুর এমনি ফিল্ড আছে, প্রচুর এমনি জায়গা আছে যেখানে তো ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট লাগবে। ত্রিকোণমিতি খুব ভালো করে করবি ভাই। 11 ও ত্রিকোণমিতির প্রচুর অ্যাপ্লিকেশন আছে। আমরা যে 11 কেমিস্ট্রি যেগুলো পড়বো না, 11 কেমিস্ট্রি মারাত্মক বিউটিফুল। যদি তুই প্রথম থেকে ভালো করে মন দিয়ে পড়িস, তোকে আমি 11 কেমিস্ট্রি এমন করে শিখিয়ে দেবো তুই কেমিস্ট্রির প্রেমে পড়ে যাবে। আমি তোকে এইটুকু বলতে পারি। তোরা ক্লাস 10 লেভেলে কেমিস্ট্রি কিচ্ছু পড়িস, কিচ্ছু নেই। 11 থেকে আসল কেমিস্ট্রি শেখাবো, দেখবি দেখো। দিনের বেলায় আকাশকে নীল কেন দেখায় রে ভাই? এখন প্রশ্ন হয়েছে না? তোরা প্রত্যেকে জানিস বিক্ষেপণ হয়। এবার বিক্ষেপণের ক্ষেত্রে কি হয় না, ডাইরেক্ট একটা সূত্র আছে, বিক্ষেপণের তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক হয়। এবার তোরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছিস এই সম্পর্কটার মানে কি। মানে হচ্ছে ল্যামডা যত বেশি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক, বিক্ষেপণের তীব্রতা মানে কত বেশি বিক্ষেপিত হচ্ছে, যেটা বেশি বিক্ষেপিত হবে সেটাই তো আমরা দেখতে পাবো উপরে। তাহলে এই যে বিক্ষেপণের তীব্রতা রয়েছে সেটা যখনই ব্যস্তানুপাতিক বলে দিয়েছে, আই যখনই ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক, ল্যামডাটা তো তরঙ্গ দৈর্ঘ্য। আমরা প্রত্যেকে জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি,
মানে যদি কোনো কারণে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে বিক্ষেপণের তীব্রতা হ্রাস পাবে, আর যদি ল্যামডাটা হ্রাস পায়, ল্যামডা যদি কম হয়, তাহলে বিক্ষেপণটাও বেশি 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 করে হবে। তোরা জানিস তো বেগুনি নীল এগুলোর তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক কম হয়, তো তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার জন্য তাদের বিক্ষেপণের তীব্রতাটা অনেক বেশি হয়। বাকিটা আমাদের চোখের খেলা ভাই, আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল হয় বলে আমরা দিনের বেলা আকাশকে নীল দেখি, পরিষ্কার কথা। নেক্সট প্রশ্ন, 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 700 মিলিমিটার চাপে নির্দিষ্ট ভরের একটা গ্যাসের আয়তন 500 সিসি হলে ওই চাপে 47 ডিগ্রি, ব্যাস বলে দিয়েছে, দেখো ওই চাপে মানে সেম চাপ দিয়ে দিয়েছে, মানে চার্লসের সূত্র একদম পরিষ্কার দাদা, চার্লসের সূত্রে ফর্মুলা লাগিয়ে দাও, V1/T1 V2/T2। দাদা V1 এর ভ্যালু কি দিয়ে দিয়েছে? আরে কেন দেবে না ভাই, কেন দেবে না? এই যে 580 সিসি, তাহলে 580 সিসি, যে সিসিতে দিয়েছে সিসি বসিয়ে দেবো। T1 কত দিয়ে দিয়েছে দাদা? 17 ডিগ্রি সেন্টিগ্রেড, দাদা 17 বসিয়ে দাও। আরে কি করে ভাই, বড় হাতে টি আছে, কেলভিন করে বসাতে হবে। 17 মানে কি 273 10 283 আর 7 290, খুব ভালো কথা। ইকুয়াল টু গ্যাসটির আয়তন কত হবে, মানে তোকে V2 বার করতে দিয়েছে, T2 কত বলে দিয়েছে 47 ডিগ্রি, মানে 17 থেকে 30 বেশি, তাহলে 290 থেকে 30 বেশি কত হয়ে গেল, 320 হয়ে গেল। চলো একদম কনফিডেন্টলি অঙ্ক করছি, যদি ভ্যালু কোথাও ভুললি কি আমাকে বলবি। 29 2 58, তোরা বলবি কি করে, তোরা তো লাইভে নেই, সর্বনাশ করেছে। আরে ভুল হবে না ভাই, রাত্রির এখনো খুব একটা বেশি হয়নি। 32 2 64, 640 হয়ে গেল, 640 সি সি, একদম পরিষ্কার হয়ে গেছে। 32 2 64, একটা শূন্য বসে গেছে। নেক্সট 9, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? এটা কিন্তু খুব পছন্দের একটা প্রশ্ন এক্সামিনারদের, এবং এই প্রশ্নটা তুই দেখবি এটা হচ্ছে এভারগ্রিন প্রশ্ন। মাধ্যমিকের প্রশ্নের ধরন পাল্টে গেছে, লেভেল পাল্টে গেছে, প্রশ্ন পুরো পাল্টে গেছে, এই প্রশ্নটা কিন্তু পাল্টায়নি ভাই। গাড়ির হেডলাইট আর ভিউ ফাইন্ডার, ও সভ্যতার শুরু থেকে এসে যাচ্ছে। দেখ ভাই, ব্যাপারটা হচ্ছে কি, আমরা প্রত্যেকে জানি গাড়ির হেডলাইটের মধ্যে অবতল দর্পণ ইউজ করা হয়, তাই না? কারণটা কি, ধর আমি এইটা অবতল দর্পণ আঁকছি, আর এই ধর আমি আঁকছি প্রধান অক্ষ। তোরা প্রত্যেকে জানিস অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আসে, আমি হাতে আঁকছি, যদি একটু বাঁকাটারা হয় মার্জনা করে দাও, যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আসে, তাহলে দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওরা একটা বিন্দুর মধ্যে কি মিলিত হয়, যে বিন্দুটাকে আমরা কি বলে থাকি, অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে থাকি। এবং অবতল দর্পণের তো কাজই এটা, যে প্রধান অক্ষের সমান্তরালে আসে রশ্মিগুচ্ছকে একটা বিন্দুর মধ্যে মিলিত করা প্রধান অক্ষের উপর, সেটাকে আমরা মুখ্য ফোকাসটা বলি। এবার যদি তুই পুরো রিভার্স কাজটা করিস, যদি তুই পুরো উল্টো কাজটা করিস, উল্টো কাজটা কি, তুই একটা দর্পণের সাহায্য নিয়ে তুই হেডলাইটের মতো করে তাকে কি করে ইউজ করতে পারিস, খেয়াল করে দেখ। তুই হেডলাইটটা নিয়ে একটা অবতল দর্পণ, যে অবতল দর্পণের ফোকাসে তুই বাল্বটা বসা, বাল্ব মানে যেখান থেকে আলোটা জ্বলবে। এবার পুরো উল্টো কাজ হবে, দেখ, যে বাল্বটা জ্বলছে, যেখান থেকে আলোটা বেরোচ্ছে, সেখান থেকে আলোক রশ্মিটা যদি গিয়ে দর্পণের মধ্যে পড়ে, তাহলে তুই চিন্তা করে দেখ, প্রধান অক্ষের সমান্তরালে এসে ফোকাসের মধ্যে মিলিত হচ্ছিল, তাহলে ফোকাস থেকে যদি আলোক রশ্মি বেরোয়, তাহলে সেইটা দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে চলে যাবে। উল্টোটাই তো হবে রে ভাই, আলো যে পথে এসছে সে পথেই তো যাবে। ও এসেছে কেমনি করে, প্রধান অক্ষের সমান্তরালে এসে ফোকাসে মিলিত হয়েছে। এবার যদি ফোকাস থেকে আলোক রশ্মিটা বেরোয়, ফোকাস থেকে যদি দেখ লাল আলোটা বেরোচ্ছে, তাহলে ওটা যখন বেরোবে ওটাও দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এবং যেহেতু অবতল দর্পণ তার ফোকাস থেকে উৎপন্ন আলোক রশ্মিগুচ্ছকে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত করে দিতে পারছে, এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ বহু দূর পর্যন্ত যেতে পারে, এই জন্যই হেডলাইটের মধ্যে অবতল দর্পণকে ইউজ করা হয়, যাতে হেডলাইটের আলোটা বহু দূর পর্যন্ত যেতে পারে। এটাই হচ্ছে তার রিজন। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। খুব শর্টে বলে দিচ্ছি উত্তরগুলোকে, কিন্তু প্রত্যেকের যেহেতু একদম শেষ মুহূর্ত চলছে আর 10 দিন বাকি আছে, কি ইলাবোরেট করবো আর বল, তার অনেক ইলাবোরেট করে দিচ্ছি। অ্যানোড মাঠ কি, তোরা প্রত্যেকে জানিস, তামা যখন বিশুদ্ধিকরণ করা হয় তখন অ্যানোড হিসেবে এবং ক্যাথোড হিসেবে দুজনকে নিতে হয়। আমি সবসময় বলি, দেখ, অ্যানোড আর ক্যাথোড রূপে যাকে নেবো সেটা মনে রাখার উপায় হচ্ছে, আমি বাংলাতে লিখলে মনে হয় বেশি সুবিধা হবে, অ্যানোড ক্যাথোড, কারণ আমরা প্রত্যেকেই বাঙালি। খেয়াল কর, এ আছে তো, মানে অ আছে, তাহলে যেখানে অ্যানোড থাকবে সেখানে অবিশুদ্ধ কপার,
আর এখানে নিশ্চয়ই এ নেই বা অ নেই, ওই জন্য এখানে বিশুদ্ধ কপার। সব সময় পদ্ধতিগুলো খেয়াল রাখবে। এবার খেয়াল করে দেখ অ্যানোডের মধ্যে কি বিক্রিয়া ঘটে, তোরা প্রত্যেকে জানিস অ্যানোডের মধ্যে কারণ ছাড়াই জারণ ঘটে, ঠিক আছে? অনেক কারণ থাকে, অ্যানোডের মধ্যে কারণ ছাড়াই জারণ ঘটে, ঠিক আছে? তো যখন জারণটা ঘটছে তার মানে কি হচ্ছে, এই যে কপারটা রয়েছে সেই কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ রূপে পরিণত হয়ে যাচ্ছে। কপার 2+ রূপে কোথায় চলে যাচ্ছে বল? ক্যাথোডের মধ্যে গিয়ে জমছে। কারণ ক্যাফর ক্যাটায়ন, ক্যাফর ক্যাথোড, তাহলে ক্যাটায়নটা যাবে কার দিকে? ক্যাথোডের দিকে যাবে। তাহলে এই বিশুদ্ধ কপারের উপরে গিয়ে এই অবিশুদ্ধ কপার থেকে অবিশুদ্ধিগুলোকে ফেলে রেখে শুধুমাত্র কপারটা জারিত হয়ে কপার 2+ রূপে ক্যাথোডের মধ্যে গিয়ে জমছে। মানে বিশুদ্ধ কপারের উপরে আরো বিশুদ্ধ কপারের লেয়ার চাপছে, লেয়ার চাপছে, লেয়ার চাপছে, এবং এই অবিশুদ্ধ কপারটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার গুলো গিয়ে 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 ক্যাথোডের মধ্যে জমছে। কারণ অবিশুদ্ধি গুলো তো আর আয়ন উৎপন্ন করতে পারছে না। অবিশুদ্ধি মানে কি? কাদা, ময়লা, আরো যেগুলো হয়, তাহলে ওইগুলো তো আর আয়নিত হতে পারে না রে ভাই, তারা তো আর যেতে পারবে না ক্যাথোডে। ওই তাহলে একটা সময় গিয়ে সবকটা কপার চলে গিয়ে নিচের দিকে পড়ে থাকবে ময়লাগুলো, এই অবিশুদ্ধিগুলো পড়ে থাকবে। এই অবিশুদ্ধিগুলোকেই বলা হয় অ্যানোড মাড, যার মধ্যে সোনা যার দাম এখন আকাশ ছোঁয়া, রূপো যার দাম আরো আকাশ ছোঁয়া, প্ল্যাটিনাম যেটা প্রচন্ড আন্ডাররেটেড হয়ে পড়েছে, সেগুলো থাকে, ঠিক আছে? চলো 11 নম্বর প্রশ্ন থেকে শুরু করা যাক। ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের একটি করে রাসায়নিক ধর্ম তোকে লিখতে বলে দিয়েছে। ভাই এত কিছু লিখে দিয়ে আর একটি করে লিখতে আর কি অসুবিধা আমাদের? CH3 CH2OH আছে, ইথাইল অ্যালকোহল আছে। আমরা যদি এইটাকে সোডিয়াম দিয়ে ট্রিট করে দিই, তোরা প্রত্যেকে জানিস সোডিয়াম হচ্ছে মহাহিংসুটে। ও কোনো মতে, ও যেহেতু বেশি ইলেকট্রোপজিটিভ, ও যেহেতু একটা প্রবল ইলেকট্রোপজিটিভ ধাতু, ও সবসময় একটা ইলেকট্রোনেগেটিভ স্পিসিসের পাশে নিজে বসতে চায়। তাহলে ও হাইড্রোজেনকে কি বলছে? এই হাইড্রোজেন, হ্যাট, তুই অক্সিজেনের পাশে কেন বসেছিস? অক্সিজেন বাস মেরা হে। তাহলে ও হাইড্রোজেনটাকে এখান থেকে দূর করে দিয়েছে, গিয়ে নিজের পাশে, নিজে ওর পাশে গিয়ে বসে পড়েছে। রিলেট করতে পারছিস? পারছিস? তাহলে তুই লেজেন্ড হয়ে গেছিস। এই যে হাইড্রোজেন আছে, এ তো শুধুমাত্র H রূপে বেরোবে না, এ বেরোলে H2 রূপে বেরোবে, গ্যাস রূপে বেরোবে। তারপর নদীর ধারে গিয়ে নদী থেকে জল তুলে তুলে খাবে। তাহলে এখান থেকে 2 আছে, এখানেও 2 লিখলাম, তো এখানেও 2 হয়ে গেল, একদম পরিষ্কার। এই যে পদার্থটা তৈরি হয়েছে তার নাম কি? সোডিয়াম অক্সাইড। আচ্ছা দাদা, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কি ধর্ম আছে গো? আমি বললাম অ্যাসিটিক অ্যাসিডে তো আরো সোজা, এখানে তুই সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দে না রে ভাই। সোডিয়াম বাইকার্বনেট থেকে শনাক্তকরণের বিক্রিয়া রে, সোডিয়াম বাইকার্বনেট দিলে তো তুই অ্যাসিডকে শনাক্ত করতে পারিস রে। কিভাবে? সেই সেম কেস দাদা, সোডিয়ামকে বসে পড়লো গো। আচ্ছা এবার কি হবে? এবার কি হবে? CH3COONA, একদম হিন্দি সিরিয়ালের মতো টান টান উত্তেজনা। এরপরে কি হতে চলেছে বল? আমি বললাম দেখ, CO3 যেটা আছে সেটা বিয়োজিত হয়, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন তৈরি করে। কার্বন ডাই অক্সাইডটা তো ফোকটে তৈরি হয়ে গেল, এইটারই বুদবুদ 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 বেরোবে, এবং আমরা বুঝতে পারবো যে আমার পরীক্ষণীয় তরলটা একটা অ্যাসিড ছিল। আর দাদা আমি বললাম হাইড্রোজেন, হাইড্রোজেন অক্সিজেন জল তৈরি করবে, জল। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। নেক্সট প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায় সূত্র লেখো। ধুর ধুর, শুধু এইটুকু বলে দিই, কিসের ভিত্তিতে? পারমাণবিক গুরুত্ব। খেয়াল রাখবি কিন্তু। পর্যায় সারণীতে সোডিয়ামের অবস্থান নিচে কমেন্ট করো। নেক্সট, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর থেকে NH3 চালনা করলে কি ঘটে? এটা আমি আগের দিন করে দিয়েছিলাম, তবে রিঅ্যাকশনটা বারবার করে আসে। কিউপ্রিক অক্সাইড মানে যেখানে কপারের যোজ্যতা 2, অক্সিজেনের এমনি 2 হয়, ওই জন্য CuO। অ্যামোনিয়া যদি আমরা চালিত করে দিই, তাহলে তুই ভালো করেই জানিস যে এটা কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড হয়, একে বিজারিত করবে, এটা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। এটা এমন একটা বিক্রিয়া যেখানে প্রমাণ করা যায় অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। এগুলো এত রকম ভাবে প্রশ্ন দিতে পারে কিন্তু। তাহলে বিজারিত হয়ে যাবে, বিজারিত হয়ে কপারে পরিণত হবে, নাইট্রোজেনটা এখান থেকে বেরিয়ে যাবে N2 হয়ে, হাইড্রোজেন অক্সিজেন মিলে জল হয়ে যাবে। ব্যালেন্স করতে পারবি তো রে? ব্যালেন্স করতে পারবি তোরা? বহুবার ব্যালেন্স শিখিয়ে দেওয়া আছে, ব্যালেন্স খুব সোজা। আচ্ছা এটা কিন্তু বাদামি বর্ণের, একটা কপারে পরিণত হয়ে যাবে, রিঅ্যাকশন যে শেষ হয়ে গেছে তুই বুঝতে পারবি। আয়নীয় সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। সবই তো গুরুত্বপূর্ণ। আয়নীয় যৌগগুলো পোলার দ্রাবক যেমন জলের মধ্যে দ্রবীভূত হয়, সমযোজী গুলো নন পোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়। যেমন এক্সাম্পল তুই কমেন্ট সেকশনের মধ্যে লিখবি। আর দাদা আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেকটা বেশি হয়, সমযোজীর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তেমন বেশি হয় না, কম হয়। কোনটি আয়নীয় কোনটি সমযোজী তা চিহ্নিত করো। দেখ একটা সহজ উপায় আছে,
তুই যদি দেখিস কোনো মেটালের সঙ্গে কোনো নন মেটাল আসে তাহলে সেটা আয়নীয়। কি বললাম? কোনো মেটালের সঙ্গে যদি কোনো নন মেটাল থাকে সেটা আয়নীয়। ক্যালসিয়াম একটা মেটাল, অক্সিজেন একটা নন মেটাল, মানে একটা ধাতু একটা অধাতু, তাহলে এটা আয়নীয় হয়ে যাবে, একদম পরিষ্কার। দেখ মেটাল আছে ম্যাগনেসিয়াম, মেটাল চিনবো কি করে দাদা? আম আম আম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেশিরভাগ মেটালের শেষে আম থাকে, কিছু ব্যতিক্রম আছে, কপার, জিঙ্ক, এগুলো তো ব্যতিক্রম, ঠিক আছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখ, আরো মেটাল চেনার তো অনেক উপায় তোকে আমি শিখিয়েই দিয়েছি। তোরা যদি ভালো করে পড়াশোনা করে থাকিস, আমার কথাগুলো যদি প্রপারলি শুনে থাকিস, তোদের এগুলোর দরকারও পড়বে না। দেখ 2 8 আর 2 আছে, এর লাস্টে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে চাইবে, সুতরাং ধাতু। যারা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকটতম নিষ্ক্রিয় মৌল হয় তারা ধাতু। আর ক্লোরিনটা চিন্তা করে দেখ, ক্লোরিন হচ্ছে 2 8 7, তার মানে এই লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গন হতে চাইবে, সুতরাং অধাতু। তাহলে যারা গ্রহণ করে স্টেবল হয় তারা অধাতু, এরা বর্জন করে স্টেবল হয় তারা ধাতু। তাহলে আমি এখান থেকে ধাতু অধাতু চিহ্নিত করতে পারবো, বাট এইটুকু জেনে রাখ, ধাতু অধাতুর মধ্যে যদি কোনো বন্ধন থাকে সেগুলো আয়নীয় বন্ধন হয়। দেখ ধাতু অধাতু আছে, আয়নীয় বন্ধন হবে। এই দেখ এইটা অধাতু, কার্বন একটা অধাতু, ক্লোরিন একটা অধাতু, অধাতু অধাতুর মধ্যে আছে, তাহলে সমযোজী বন্ধন হবে, একদম পরিষ্কার। আরো উপায় আছে, বলে দিয়েছিলাম কিন্তু সব। তোকে দেখতে হবে কোনটা ছাড়বে কোনটা নেবে। যদি একজন দেয় একজন নেয়, তার মানে ওয়ান সাইডেড লাভ। আর যদি দুজনের তরফ থেকেই সম্মতি থাকে, বোথ সাইডেড লাভ। ঠিক আছে? আমি কিন্তু 10 লেভেলে অনেক শান্ত থাকি, অনেক শান্ত থাকি। আমরা 11-এ যখন কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি পড়াই, ওখানে একটা SN1 SN2 টাইপ রিয়াকশন পড়াই, জানিস তো। আমি আমার এডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি বলে চ্যানেলটা আছে, সেকেন্ড চ্যানেলটা, ওখানে SN1 SN2 ভিডিওটা দিয়েছিলাম। যদি কখনো দুর্ভাগ্যবশত এই ভিডিওটা তোরা দেখে থাকিস, দেখবি ওর মধ্যে ওখানে কিনলের বোতলের রহস্য আছে, এবং কিভাবে কিনলের বোতলের মাধ্যমে হরি হরায় সমকৃষ্ণ গানটা বাজছে, সব ওখানে বলে দেওয়া আছে। অর্গানিক কেমিস্ট্রি অনেক স্পিক। তোকে আমি এমন করে অর্গানিক, তোকে না মানে ওদেরকে আমি এমন করে অর্গানিক কেমিস্ট্রি শিখিয়ে দিয়েছি, অর্গানিক কেমিস্ট্রি খেল খেল হয়ে গিয়া হ্যাঁ। তোদেরকেও শেখাবো, চাপ নিস না। অষ্টক সূত্রের সংজ্ঞা দাও, দেবো না। অষ্টক সূত্রে ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের উদাহরণ দাও। ভাই এসব প্রশ্ন এখন তোকে করাতে হবে নে। একটা আয়নীয় ক্ষেত্রে বলে দিই LiH, আর সমযোজীর ক্ষেত্রে বলে দিই PCl5। LiH এর ক্ষেত্রে কি হয়, লিথিয়াম আর হাইড্রোজেন দুজনেরই দ্বৈত সূত্র পালন হয়, দুজনেই হিলিয়ামের মতো হতে চায়। PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে কি হয় না, এখানে ফসফরাসটার চারদিকে 5খানা ক্লোরিন থাকে। এরও গঠন তোকে আমি 11 বন্ডিং এ শেখাবো, এখানে কি ধরনের গঠন হয় এবং কেন হয়, সবকিছু হাইব্রিডাইজেশন সব দেখাবো। এই যে ফসফরাসের চারিদিকে 5খানা ক্লোরিন, তার মানে 10খানা ইলেকট্রন, থাকার কথা 8টা, 10টা আছে, অষ্টকের সম্প্রসারণ ঘটে গেছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে SF6, যেখানেও মোট 6খানা বন্ড 12খানা ইলেকট্রন, অষ্টকের সম্প্রসারণ ঘটেছে। অষ্টক মানে কি, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ধারণের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করা। লাল এবং বেগুনি বর্ণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক μr এবং μv হলে, এটা তোকে প্রমাণ করতে আছে, তোরা প্রত্যেকে জানিস μr এর যে ভ্যালুটা C/VR হয়, μv এর যে ভ্যালুটা C/V of V হয়। এবার খেয়াল করে দেখ, V of R মানে কি, V of R মানে n into lambda of R, V of V মানে n into lambda of V। এবার তোরা প্রত্যেকেই জানিস, দেখ মিউ ইকুয়াল টু C/V হয়, তোরা জানতিস, V ইকুয়াল টু n ল্যামডা হয়, সেটাও তোরা জানতিস। এবার তুই একটুখানি জাস্ট খেয়াল করে দেখ, তোরা তো প্রত্যেকেই জানিস যে আর এর ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হয়, লালের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি হয়। তাহলে যদি ল্যামডা আরটা সব থেকে বেশি হয়, তাহলে তার ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান মিউ অফ আর খুব কম হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। আর দাদা বেগুনের ক্ষেত্রে তো সবচেয়ে কম হয় ল্যামডাটা, আমি বললাম আচ্ছা, তার মানে তার ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মানটা অনেক অনেক বেশি হবে, একদম। তাহলে স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারছি মিউ ভিটা বেশি মিউ আর এর থেকে, তাহলে মিউ আর এর থেকে কে বেশি বল, মিউ ভি বেশি, আশা করতে পারি একদম পরিষ্কার আছে, কনসেপ্ট ক্লিয়ার। 3 মিলিমিটার পুরো একটি কাঁচের ফলক অতিক্রম করতে একটি আলোক রশ্মির কত সময় লাগবে তা গণনা করো। মিউ এর ভ্যালু 1.5, তাহলে মিউ ইকুয়াল টু আমরা কি জানি বল, C/V জানি। তুই এক কাজ করি, যে কাঁচের ফলকটা তোকে দিয়ে দিয়েছে না, তুই তার মধ্যে আলোর বেগটা আগে বার করে নে,
তোকে মিউটা দিয়ে দিয়েছে, মিউটা কত দিয়ে দিয়েছে বল, 1.5 দিয়ে দিয়েছে, তো 1.5 তুই বসিয়ে দে। সি এর মান তুই জানিস 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তাহলে ভি এর মানটা তুই এখান থেকে বার করতে পারবি, যে ভি এর মানটা তোর বেরোচ্ছে 3/1.5 বা এরকম ভাবে তুই কেটে দে না রে, 1.5 দিয়ে 3 কাট 2 হয়ে যাবে, তাহলে ভি এর মানটা যেটা তোর বেরোচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল। প্রত্যেকে আমার সাথে নিশ্চয়ই সহমত। এইবারে খেয়াল করে দেখ, যেই মাত্র তোর বেগটা বেরিয়ে গেছে সেই মাত্র তুই এখান থেকে সময়টাও বার করতে পারবি। কিভাবে? না দাদা এখান থেকে তো ঐকিক নিয়ম লাগাও না। কি ঐকিক নিয়ম বল? না তুমি দেখতে পাচ্ছ কাঁচের মধ্যে আলোর বেগটা হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ডে, তার মানে কাঁচের মধ্যে দিয়ে আলোটা 1 সেকেন্ডে যায়, বা এরকম ভাবে লিখ, কাঁচের মধ্যে দিয়ে আলোটা 2 × 10⁸ মিটার যায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। যেতে কতটা হবে দাদা? 3 মিলিমিটার। 3 মিলিমিটার মানে কি? কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিলি, মানে 3 ঘর পেছনে ছিল তো, 3 ঘর পরে ছিল তো, একে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই তাহলে একে আমাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, এত মিটার হয়ে যাবে। তার মানে আমি এইটুকু বলতে পারি 3 × 10⁻³ মিটার হয়ে যাবে। মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম, 1000 দিয়ে ভাগ করলাম, মানে 10⁻³ দিয়ে গুণ করে দিতে হলো। তার মানে 2 × 10⁸ মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 3 × 10⁻³ মিটার যাবে। 3 × 10⁻³ ডিভাইডেড বাই 2 × 10⁸। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। 3/2 মানে কি দাদা? 1.5। এইটা যদি উপরে যায় কত হয়ে যাবে? 10⁻11। এতই সেকেন্ড আসছে অ্যান্সার, আর তো কিছু আসছে না। ব্যাস এটাই অ্যান্সার, এটা ছাড়া আর কিছু আসছে না, সুতরাং এটাই অ্যান্সার হবে। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। নেক্সট, 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে। দাদা তুমি যে কালকে বলেছিলে অঙ্ক বেশি থাকবে না, তো প্রচুর অঙ্ক দিয়ে দিয়েছো তুমি। আরে বুঝতে পারছিস তো তাহলে আমি কালকে কেন বলেছিলাম অঙ্ক কিছুই থাকবে না? তেমন বলেছিলাম, তেমন কিছু নেই, তেমন কিছু নেই তো। 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে 0°C উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব। একই চাপে মানে কার ফর্মুলা? চার্লস করে বলবি। চল নেক্সট দেখা যাক, 23°C উষ্ণতায় 752 মিলিমিটার চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন 280 সেন্টিমিটার হলে গ্যাসটির আণবিক ভর কত? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, তুই অঙ্ক পারিস, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অঙ্কটাকে একটুখানি মন দিয়ে অ্যানালিসিস করতো, একটুখানি মন দিয়ে পড়তো। অঙ্কটার মধ্যে ভর দিয়ে দিয়েছে, একদম দিয়ে দিয়েছে দাদা, অঙ্কের মধ্যে তো ভর আছে। অঙ্কের মধ্যে তোকে আণবিক ভর চেয়েছে, রাইট? একদম দাদা, অঙ্কের মধ্যে আণবিক ভর চেয়েছে। কি ফর্মুলা দিয়ে হয় রে? কোন ফর্মুলা দিয়ে হবে তুই আমাকে বল। দাদা আমার তো কোনো ফর্মুলা এমনি মনে পড়ছে না যার মধ্যে আণবিক ভর আছে। কেন মনে পড়বে না ভাই? পিভি ইকুয়াল টু এনআরটির ফর্মুলা তোর মনে নেই? দাদা এখানে আণবিক ভর আবার কোথায়? আরে তুই কি ভুলে গেলি? পিভি ইকুয়াল টু W/mRT। ডাব্লুটাই তো ভর, এমটাই তো আণবিক ভর। এবার মনে পড়েছে ভাই। তবে খেয়াল রাখিস, এই অঙ্কটা করার কিন্তু কিছু তরিকা আছে, যেগুলো আমি ধামাকা ব্যাচের স্টুডেন্টদেরকে একদম গোড়া থেকে শিখিয়েছিলাম। তুই যদি এমন কেউ হয়ে থাকিস যে ধামাকা ব্যাচের মধ্যে নেই, তুই একটুখানি আমার মন দিয়ে একটু বিষয়টা শুনেন, খুব ভালো করে একটু দেখে নে শেষবারের মতো। এরপরে যে অঙ্কের রিভিশনটা আসবে, দেখ এগুলো তার শেখানোর সময় নয়, এগুলো জাস্ট রিভাইজ করানোর সময়। আমি তোকে তাও একবার এই বিষয়টা ছোট্ট করে বলে দিচ্ছি। এখানে তুই আর এর মানটা কি বসাস বল? 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটাই বসাস। তুই একটা জিনিস খেয়াল রাখিস ভাই, এই যে পি এর মানটা তুই যখন বসাবি সেটা অবভিয়াসলি যেন এটিএম এ বসাস তুই, যাতে পি এর এটিএমটার সঙ্গে এই এটিএমটা কাটতে পারে। তুই যদি ভি এর মান বসাতে প্রয়োজন বোধ করিস বা ভি এর মান বসানোর যদি তোর প্রয়োজন থাকে অঙ্কের মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু খেয়াল রাখিস ভি এর মানটা যেন তুই লিটারে বসাস, যাতে ওই লিটারের সঙ্গে এই লিটারটা কাটতে পারে। এই কথাটা কিন্তু তোকে খেয়াল রাখতে হবে। টেম্পারেচারের মানটা কিন্তু অবভিয়াসলি তুই কেলভিনেই বসাবি। আমি জানি তুই এটাতে ভুল করবি না, বাট এগুলোতে করে ফেলতে পারিস। সেই জন্যই তোকে একটুখানি বলে রাখলাম, ভরের মান সবসময় গ্রামে হবে, এম এর মানটা গ্রাম পার মোলেই বেরোবে। ঠিক আছে, এইবার একটুখানি অঙ্কটা ভালো করে পড়ে দেখ। আর বাকি কিচ্ছু নেই, বাকি কোনো ফান্ডা নেই, বাকি তুই ইজিলি অঙ্কটাকে নামিয়ে দিতে পারবি। খুব ভালো করে একটু পড়। বলেছে 23°C উষ্ণতায়, মানে টেম্পারেচার তুই প্রথমেই বুঝতে পারছিস
23-এর সঙ্গে 273 যোগ করে দিতে হবে। 3 3 হয়ে গেল 6, আচ্ছা 27 আর 2 হয়ে গেল 29, 296 কেলভিন হয়ে গেল। 752 মিলিমিটার পারস্তম্ভের চাপ তোকে দিয়ে দিয়েছে। তোকে কিন্তু এখানে এটিএম এ প্রেসার দেয়নি, খেয়াল রাখ। যখন প্রেসারটা মিলিমিটার পারস্তম্ভের চাপে দেবে তখন 760 দিয়ে ভাগ করে দিবি, 760 দিয়ে ভাগ করে দিবি, তাহলে চলে এলো এটিএম এ। যদি এটা সেন্টিমিটার পারস্তম্ভের চাপের মধ্যে দিত তখন 76 দিয়ে তুই ভাগ করতিস। খেয়াল রাখবি এই দুটো কথা, তোর বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দাদা 0.324 গ্রাম দিয়ে দিয়েছে, মানে ডাব্লুর ভ্যালু 0.324 গ্রাম আমাকে দিয়ে দিয়েছে, খুব ভালো। 280 সেন্টিমিটার কিউব দিয়েছে, যাক তুই এই অঙ্কটাই পেয়ে গেছিস, যার মধ্যে দুটোই জিনিস তোকে বার করতে হবে। দেখ ভি এর মানটা তোকে যেহেতু সেন্টিমিটার কিউবে দিয়েছে, এখানে নিশ্চয়ই বসানো যাবে না, কারণ লিটারে বসাতে হবে। খেয়াল রাখ ভাই, 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, তাহলে আমি লিখতে পারি 1000 সেন্টিমিটার কিউব মানেই হচ্ছে 1 লিটার। তাহলে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1/1000 লিটার। তুই বল হ্যাঁ একদমই তাই। আচ্ছা দাদা তাহলে 280 সেন্টিমিটার কিউব মানে কি? তাহলে 280 সেন্টিমিটার কিউব মানেটা হচ্ছে 280/1000 লিটার। আমি বললাম একদম। তাহলে আমি যখন ভি এর মানটা বসাবো আমি 280/1000 বসাবো। আশা করতে পারি পুরো বিষয়টা তোর কাছে একদম পরিষ্কার আছে, কারণ আমাদেরকে ভি এর ভ্যালুটা লিটারে বসাতেই হতো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলো এবার তুমি প্রত্যেকটা ভ্যালু এখানটা পুট করবে, তুমি এখান থেকে এম এর ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। যদি এখানে টি এর মানটা এমন দিয়েছে ক্যালকুলেশন একটু চাপের হবে। C3H6O এর সমবায়কগুলির নাম এবং গঠন সংকেত লেখো। দেখবি তোদেরকে এগুলো সব শিখিয়েছি আমি, এগুলো সব 11 এর প্রশ্ন, আগে 11 এ দিত। তুই এই অক্সিজেন পার্টটাকে বাদ দিয়ে হাইড্রোকার্বন পার্টটার দিকে তাকা। হাইড্রোকার্বন পার্টটার কনফিগারেশন তুই দেখতে পাচ্ছিস CnH2n, দেখ 3.6 আছে। যদি অ্যালকিনের মতো কনফিগারেশন থাকে তাহলে এখান থেকে তুই দুখানা জিনিস পেতে পারিস, একটা হবে তোর অ্যালডিহাইড, আরেকটা হয়ে যাবে তোর কিটোন। সব সময় এই বিষয়টা খেয়াল রাখবি যে যদি CnH2n+2 মানে অ্যালকেনের মতো পেতিস, যেমন C2H6O, সেখান থেকে তুই দুটো পেয়ে যেতিস, একটা হয়ে যেত তোর অ্যালকোহল আর একটা হয়ে যেত তোর ইথার। ঠিক আছে, মনে থাকবে। চলো এবার এখান থেকে আমি কি দেখবো, দাদা কটা কার্বন দিয়েছে, আমি বললাম 3টে। তো 3টে কার্বন যুক্ত অ্যালডিহাইড কি হবে? CH3 CH2 CHO। অ্যালডিহাইডের তো কোনো পজিশনাল আইসোমারও হয় না, অ্যালডিহাইড আর অ্যাসিড সবসময় লাস্টেই বসবে, সবসময় কর্নারেই বসবে। আর কিটোন 3টে কার্বন যুক্ত কিটোন, দ্য সিম্পলেস্ট কিটোন অ্যাসিটোন। নিচের আইপিসি নাম লেখো তাড়াতাড়ি করে। আইপিসি নাম লিখতে বলেছে না, বলেনি, তাও লিখে ফেলো। তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি? ভোল্ট। কোন কোষের তড়িৎচালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। তড়িৎদ্বয়ের মধ্যবর্তী যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণটার প্রকৃতির উপর নির্ভর করে, তার ঘনত্বের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, নেক্সট। উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলতে কি বোঝো, চিত্র সহ ব্যাখ্যা করো। ভাই উত্তল দর্পণ, ধর আমি একটা উত্তল দর্পণ আঁকি। মনে আছে তোদেরকে যখন স্মার্ট বোর্ড আমি নতুন নতুন কিনেছিলাম এই বছরে, মানে এই বছর না 2025-এ, তখন প্রথম যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা ছিল আলোর প্রথম ক্লাস, আলো পার্ট 1। সেখানে উত্তল দর্পণ ফর্পণ সব শিখিয়েছিলাম। কি তাড়াতাড়ি সব সময়গুলো কেটে গেল। দেখ প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আসে, দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর এরকম ভাবে বেরিয়ে যায়। এবার এই যে এসে এই যে বেরিয়ে গেল, আমরা যদি এটাকে পেছনের দিকে এরকম ভাবে বাড়িয়ে দিই, আমরা দেখতে পাবো যে আলোক রশ্মিটা কোনো একটা বিন্দু যেটা প্রধান অক্ষের ওপর আছে সেখান থেকে আসছে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের ডেফিনেশন কি হবে? যে উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকেই আমরা উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলে থাকি। একদম ক্লিয়ার। নেক্সট, মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট হচ্ছে 4CH4 23H2O, সংকেত বিশিষ্ট বরফের ন্যায় একটা কেলাসাকার কঠিন পদার্থ, যার মধ্যে প্রায় 13.6%, অনেক বইতে অনেক রকম লেখা থাকতেই পারে, বাট আমাদের বইয়ের মধ্যে 13.6% মিথেন লেখা রয়েছে। আমাদের বই মানে আমার কাছে যে বইটা আছে 13.6% মিথেন থাকে। আর এটা তুই ভালো করেই জানিস, প্রায় 1100 মিটার নিচে শিলা গহ্বরগুলোর মধ্যে মিথেন হাইড্রেট দেখতে পাওয়া যায়। এই মিথেন হাইড্রেট থেকে মিথেন কিভাবে পাওয়া যায় সেটাও কিন্তু একটা প্রশ্ন দিতে পারে। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চালনা করা হয়, এবং কার্বন ডাই অক্সাইড যখনই চালনা করবি মিথেনটা ওখান থেকে বেরিয়ে চলে আসবে, এটাই হচ্ছে বিষয়। চলো নেক্সট, উষ্ণতার পরম স্কেল বলতে কি বোঝো?
-273° তাপমাত্রাকে অর্থাৎ পরম শূন্য তাপমাত্রাকে 0 ধরে প্রত্যেক ঘরকে সেলসিয়াস স্কেলের এক ঘরের সমান ধরে উষ্ণতার যে নতুন স্কেল তৈরি করা হয়েছে তাকেই পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয়। তোরা প্রত্যেকেই হয়তো জানবি এটাকে পরম শূন্য কেন বলে, কারণ এইটা পরম স্কেলের শূন্য, এই জন্য এর নাম হচ্ছে পরম শূন্য উষ্ণতা। যদি এটা আরেকটা মানে আছে, এটা পৃথিবীর সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার। তোকে যদি বলে কোন স্কেলটা বেশি মৌলিক, সেলসিয়াস না কেলভিন, অবশ্যই কেলভিন, কারণ কেলভিন স্কেলের যেটা 0 ওটা পুরো মহাবিশ্বের 0। ঠিক আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম উষ্ণতা বড় হাতে টি দিয়ে দিয়েছে, মানে কোনো গল্পই নেই। তোরা প্রত্যেকেই জানিস ভি প্রপোর্শনাল টু টি হয়, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা হয়ে যাবে, তাই না? নেক্সট প্রশ্ন দেখা যাক। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বিবৃত করো। বহুবার শিখিয়ে দিয়েছি এগুলো, দেখতে পাচ্ছিস। জাস্ট তোদেরকে এখন বিশেষ কিছু বলারও দরকার পড়ছে না, জাস্ট একটু একটু করে রিক্যাপ করে দিতে দরকার পড়ছে। সেই কারণে তুই বুঝতেই পারছিস তোর টাইম কত কম লাগতে চলেছে এখন রিভিশনের জন্য। এই তোর আছে বাম হাত, বাম হাতের তর্জনী, মধ্যম এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তুই ভাবছিস হয়তো দাদা এগুলো কি দেখছি, আমি দেখছি ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে কিনা। চলো, হয়েছে। আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। কেন? কারণ কঠিন অবস্থায় যে আয়নগুলো থাকে তারা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, ফলে আয়নগুলো মুক্ত অবস্থায় থাকে না। তো মুক্ত অবস্থায় না থাকলে ওরা মোবিলিটি করবে কোথা দিয়ে ভাই? চলাচল করবে কোথা দিয়ে? আয়নের মোবিলিটি বা আয়নের চলাচল না হলে তড়িৎ পরিবহন হবে না। কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নগুলো মুক্ত অবস্থায় থাকে, তার ফলে তারা চলাচল করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। নেক্সট, দুটি আয়নীয় যৌগের নাম লেখো যেখানে অষ্টক পূর্তক হয় না। লিথিয়াম হাইড্রাইড আমি একটা লিখলাম, তুই আরেকটা নিচে কমেন্ট করে দেখা, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা যৌগ ওটা। বলেছে NH3 লুইস ডট গঠন অঙ্কন করো। আর করতে হবে ভাই এগুলো, আর আঁকতে হবে ভাই। নাইট্রোজেন 2 5, তো 2 5 মানে শেষ কক্ষপথে 5টা থাকবে, 1 2 3 4 5, আর 3খানা হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1। এবার কি হয়, প্রত্যেকটা হাইড্রোজেনের তুই বুঝতে পারছিস একটা করে ইলেকট্রন দরকার হিলিয়াম হওয়ার জন্য, তাহলে যার যটা দরকার সে ততগুলো শেয়ার করবে। এই হাইড্রোজেনটাও একটা শেয়ার করবে, এই হাইড্রোজেনটাও একটা শেয়ার করবে। নাইট্রোজেনের কটা দরকার বল? 5 আছে, 8 হতে হবে। 3টে দরকার, তাহলে 3টেও শেয়ার করবে। কাকে কাকে? যার যার দরকার, একে একটা, একে একটা, একে একটা, গল্প শেষ। এইবার কি হবে দাদা? আমি বলছি দেখ ভাই, এখান থেকে এটা 1 লিখে দিই। এই যে নাইট্রোজেনটা ছিল এখানে একটা পেয়ার বানালো, এখানে একটা পেয়ার বানালো, এখানে একটা পেয়ার বানালো, আর এই উপরে দেখ এই যে দেখ দুখানা ইলেকট্রন, এটা কিন্তু ইউজ হলো না বন্ধন গঠনে, এগুলো কিন্তু লোন পেয়ার। এই তাহলে লোন পেয়ারের সংখ্যা কটা? একটা। লোন ইলেকট্রনের সংখ্যা কটা? দুটো। এগুলোকে নিঃসঙ্গ ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তোকে যেটাই প্রশ্ন করুক সেইভাবে উত্তর দিবি। যদি বলে জোড় কটা, তো একটা, নিঃসঙ্গ ইলেকট্রন কটা, তো দুটো। ঠিক আছে, এবার করবো কি, হাইড্রোজেন গুলো সব বসিয়ে দে। বসিয়ে দিলাম। এই একটা হিলিয়াম, এই একটা হিলিয়াম, এই একটা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাসে পেয়ে গেল। তাহলে এগুলো প্রত্যেকটা 2 2 2 করে হয়ে গেল, দ্বৈত সূত্রের মাধ্যমে স্টেবল হয়ে গেল। আর এই পুরোটাকে তুই যদি দেখিস 2 4 6 8, মানে এর অষ্টক পূর্তি হয়ে গেল। এখানেও কিন্তু তুই দেখতে পাচ্ছিস 2,8 কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি সেটাই হচ্ছে অ্যামোনিয়া NH H H, মাথার উপরে একটা পেয়ার অফ ইলেকট্রন, কমপ্লিট। নেক্সট, জাহাজের লোহা নির্মিত কি? জাহাজের লোহা নির্মিত কাঠামোর সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করার কারণ ক্যাথোডীয় সংরক্ষণ ধাতুবিদ্যার মধ্যে ইজিলি করে দিয়েছে প্রত্যেককে। দেখ এই যে লোহা আছে, লোহা আগে নিজেকে বেতাজ বাদশা ভাবত। হয়তো আমি হচ্ছে পৃথিবীর বেতাজ বাদশা, আমি হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক। তড়িৎ ধনাত্মক যে হবে তার জারণ ঘটবে, আর যার জারণ ঘটবে সে অ্যানোডে বসবে। তার মানে লোহা আগে সবসময় বেচারা অধাতু গুলোকে ঠকিয়ে সব সময় অ্যানোডের মধ্যে গিয়ে বসতো, এবং সব সময় লোহারই জারণ হতো। আর লোহার জারণ হলেই সেখান থেকে মরছে Fe2O3 ডট H2O তৈরি হতো। এই যে Fe2O3 আছে, তার মানে কি Fe3+ আছে, Fe3+ মানে লোহাটা জারিত হয়েছে। তো জারিত হচ্ছে কি করে? কারণ ওরা অ্যানোডের মধ্যে বসতো, কারণ ওর সাথে যারা থাকতো, জলীয় বাষ্প থাকতো, Cl- আয়ন থাকতো, কিছু অশুদ্ধি থাকতো, ওদের সবকটা অক্সিজেন থাকতো, এদের সবকটাকে বোকা বানিয়ে দিত। বলতো না তোরা সবাই অধাতু, আমি একা ধাতু, তাহলে আমি কোথায় বসবো? আমি অ্যানোডে বসবো, কারণ আমার জারণ হবে। আর জারণ হতো মোর্চে তৈরি করতো। কিন্তু এইবার যখনই এর সাথে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে ম্যাগনেসিয়াম ব্লক কানেক্ট করে দেওয়া হয়েছে, তখন চলে এসছে ওর দাদু।
ম্যাগনেসিয়াম তড়িৎ রাসায়নিক শ্রেণীতে লোহার থেকে অনেক ওপরে, তার ফলে ম্যাগনেসিয়ামের তড়িৎ ধনাত্মকতা লোহার থেকে অনেক বেশি। তার ফলে এখন ম্যাগনেসিয়াম লোহাকে সরিয়ে দিয়ে কোথায় বসে পড়বে? অ্যানোডের মধ্যে বসে পড়বে। আর লোহা বাধ্য কোথায় গিয়ে বসতে বল? ক্যাথোডের মধ্যে গিয়ে বসতে। তাহলে লোহা যদি অ্যানোডের মধ্যে নাই থাকে তাহলে লোহার জারণ হবে না। যদি লোহার জারণই না হয় তাহলে মোর্চে তৈরি হবে না। তাহলে লোহাকে বাঁচিয়ে দিল কে? ম্যাগনেসিয়াম বাঁচিয়ে দিল। কাকে বাঁচালো? ক্যাথোডে যে আছে তাকে বাঁচালো, এই জন্য এটাকে ক্যাথোডীয় সংরক্ষণ বলে। বাঁচালো কে? অ্যানোড বাঁচালো, কিন্তু নিজে সে ক্ষয়প্রাপ্ত হলো, এই জন্য স্যাক্রিফাইসিয়াল অ্যানোড বলে। খুব সহজ করে বুঝিয়ে দিলাম। উত্তপ্ত ক্যালসিয়াম ধাতুর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি হবে? কারণ সহজে পরীক্ষায় দিলে পারবি না, কিন্তু তোকে ম্যাগনেসিয়ামটা দিলে পেরে যাবি, কারণ ওটা বইতে পড়েছিস। সেম রিয়াকশন এখানেও হবে, ক্যালসিয়ামের সঙ্গে নাইট্রোজেন। ক্যালসিয়ামের যোজ্যতা কত দাদা? 2, নাইট্রোজেনের 3, তো ক্রস কর Ca3N2, ক্যালসিয়াম নাইট্রাইট তৈরি হয়ে যাবে। গল্প শেষ, গল্প শেষ। অল্প অল্প করে শিখে গেছিস নিশ্চয়ই। এখানে 3 হবে, গল্প শেষ হয়ে গেছে। নেক্সট, স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করে। এই প্রশ্নটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা প্রশ্ন ভাই, খুব ডেঞ্জারাস একটা প্রশ্ন। আগে তুই আমাকে একটা কথা বল, তুই আমার কাছে একটু আগে শুনলি মিউ ভি আর মিউ আর এর গল্প, তোরা প্রত্যেকে দেখেছিস। মিউ ভি ইকুয়াল টু সি বাই ভি অফ ভি, মিউ আর ইকুয়াল টু সি বাই ভি অফ আর। এই ভি অফ ভি কে লেখা যায় এন ইন্টু ল্যামডা অফ ভি, এটাকে লেখা যায় এন ইন্টু ল্যামডা অফ আর। বল লেখা যায়? একদম লেখা যায়। তোরা প্রত্যেকে জানিস বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা অনেকটা কম হয়। তো তরঙ্গ দৈর্ঘ্যের মানটা অনেকটা কম হওয়ার জন্য ওর ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মানটা অনেকটা বেশি হয়, একদম পরিষ্কার। আর মিউ আর এর ক্ষেত্রে চিন্তা করে দেখ, ল্যামডা আর এর ভ্যালুটা এতটাই বেশি, তরঙ্গ দৈর্ঘ্যটা এতটাই বেশি লালের ক্ষেত্রে, তার ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মানটা অনেকটা কম হয়। এইটুকু তো তোর কাছে পরিষ্কার ছিল। এবার তুই একটুখানি যা স্নেলের সূত্রের মধ্যে। স্নেলের সূত্রের মধ্যে আমরা কি দেখেছি বল? মিউ ইকুয়াল টু দেখেছি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এবার বিচ্ছুরণের কেসটা চিন্তা করে দেখ। বিচ্ছুরণ মানে কি? ধর এরকম প্রিজম আছে, আলোক রশ্মি আসছে, সাদা আলো আসছে, প্রিজমের মধ্যে এসে আপতিত হচ্ছে। সাদা আলো বলে হলুদ দেখাচ্ছি, সাদা আলো আসছে, প্রিজমের মধ্যে এসে আপতিত হচ্ছে। তারপরে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই আলোক রশ্মিটা 7টা ভাগে ভেঙে পড়ছে। এই তো হচ্ছে ব্যাপার। আচ্ছা, তার মানে বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মিটা কাঁচের মধ্যে ঢুকছে। তো বায়ু থেকে যখন কাঁচের মধ্যে ঢুকবে, মানে যখন লঘু থেকে ঘনর মধ্যে ঢুকবে, তখন আলোক রশ্মির টেন্ডেন্সিটা কি হয়? এই জায়গাটায় সব থেকে বেশি বোঝার। কিন্তু যখন আলোক রশ্মি বায়ু থেকে কাঁচের মধ্যে ঢোকে, এটা তার বায়ু আছে, এটা তার কাঁচ আছে, তখন তার টেন্ডেন্সি কি? অবিলম্বের দিকে বেঁকে যাওয়া। যে যত বেশি অবিলম্বের দিকে বেঁকে যায় তার চ্যুতি তত বেশি হয়। কারণ চ্যুতি মানে কি? আই মাইনাস আর। আই এর সঙ্গে আর সেম হওয়া উচিত, তাহলেই চ্যুতি 0। বাট যখনই লঘু থেকে ঘনর দিকে ঢুকছে, আই যা ছিল আর কমে যাচ্ছে, আর ছোট হয়ে যাচ্ছে, রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। তো আর যত ছোট হচ্ছে, আর যত কমে যাচ্ছে, এই প্রতিসরণ কোণটার মান যত কমে যাচ্ছে, তত বিচ্যুতি প্রদর্শন করছে সে। এবার তুই ভালো করে চিন্তা করে দেখিস, একটুখানি মন দিয়ে এবার জায়গাটা শোন। আমরা প্রত্যেকে দেখেছি মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। আমি জানি না কেন আবার লিখলাম, জাস্ট একটু ফোকাস করানোর জন্য। এটা লেখা যায় স্নেলের সূত্র অনুযায়ী। তাহলে আমি এখান থেকে লিখতে পারি তো সাইন আর ইকুয়াল টু সাইন আই বাই মিউ। একদম লিখতে পারি, একদম লিখতে পারি, একদম লিখতে পারি। আচ্ছা তুই চিন্তা করে দেখ তো, তোকে এখান থেকে আমি আরেকটুকুনি জটিল করতে পারতাম, বাট আমি করছি না। আর ইকুয়াল টু সাইন ইনভার্স আই, সাইন আই বাই মিউ লেখা যায় এখান থেকে। জানি সাইনটা এভাবে ইনভার্স হয়ে যায়, বাট তোকে এখন এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ তুই সবে এখন টেনে পড়িস। তুই জাস্ট এইটুকু খেয়াল রাখ। আমি তো দুটো বর্ণের ক্ষেত্রে বিষয়টা করছি। আমি এখানটা লিখছি সাইন আর ইকুয়াল টু সাইন আই বাই মিউ। খুব ভালো করে বোঝার চেষ্টা করবি, প্রশ্নটা একটু ম্যাচিওর প্রশ্ন। এখানটা আমি লিখলাম মিউ রেড, এখানটা আমি লিখলাম মিউ ভায়োলেট। তোরা কি জানিস মিউ ভায়োলেটের মান অনেক বেশি? মিউ ভায়োলেটের মান যদি অনেক বেশি হয়, এই হরের মানটা যদি অনেক বেশি হয়, তাহলে সাইন আর এর ভ্যালুটা অনেক কম হবে। বল হ্যাঁ, মনে মনে চিন্তা, একদম খুব শান্ত মাথায়। দাদা এটা লেখা যায়? বলে হ্যাঁ। এখান থেকে আমরা দেখেছি মিউ ভি এর মানটা অনেক বেশি হয়,
মানে ভায়োলেটের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মানটা অনেকটা বেশি হয়। যদি অনেকটা বেশি হয় তাহলে সাইন আর এর মানটা অনেক কম হবে। সাইন আর এর মান কম মানেই আর এর মান কম, কারণ কোনো কিছু সাইন কম মানে তো সেই জিনিসটারই মান কম রে ভাই। তার মানে যদি মিউভির ভ্যালুটা অনেকটা বেশি হয়, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ ল্যামডা ভি অনেক কম তাহলে মিউভি অনেক বেশি, মিউভি অনেক বেশি মানে সাইন আর অনেক কম, সাইন আর অনেক কম মানে আর অনেক কম। তো আর কম মানে কি বোঝাচ্ছে রে? মানে আই যেটা ছিল তার তুলনায় আর অনেক কম। মানে বেগুনি বর্ণের যে আলোটা ছিল, বেগুনি বর্ণের যে রশ্মিটা ছিল, সে সব থেকে বেশি বিচ্যুত হয়েছে, যেটা আমরা এতদিন ধরে পড়েছি শর্ট কোশ্চেন হিসাবে, যে বেগুনি বর্ণের আলো সব থেকে বেশি বিচ্যুত হয়। কেন হয় তার রিয়েল এক্সাম্পল তোকে আমি দিলাম, কারণ তার ক্ষেত্রে মিউভির ভ্যালু অনেক বেশি। তার ফলে সাইন আর এর ভ্যালু মানে আর এর ভ্যালু অনেক কম। আর এর ভ্যালু কম কি বোঝাচ্ছে? তার মানেটা কি? তার মানে আই এর তুলনায় আর অনেক অনেক কম। তার মানে রশ্মিটা বায়ু থেকে কাঁচে ঢোকার সময় অবিলম্বের দিকে অনেকটা বেঁকে এসছে। তার মানে অন্যান্য বর্ণের তুলনায় বেগুনি অনেক বেশি বিচ্যুত হয়েছে, অনেক বেশি অবিলম্বের দিকে সরে এসছে, তাই ওর জন্য আর এর মানটা সবচেয়ে কম হয়। ক্লিয়ার? উল্টো দিকে তুই রেডের ক্ষেত্রে দেখতে পাবি যে সেখানে মিউ আর এর ভ্যালুটা অনেকটা কম হয় বলে এই আর এর ভ্যালুটা বেশি হয়। বেশি মানে বেগুনের ক্ষেত্রে যেটা হচ্ছিল তার থেকে বেশি। তার মানে এখানে বেশি বিচ্যুত হবে না, কারণ এইটুকু ধর বিচ্যুত হলো। তাহলে লাল সব থেকে কম বিচ্যুত হয়, বেগুনি সবচেয়ে বেশি বিচ্যুত হয়, দ্যাট ইজ দ্য রিজন। এবং এরপরে যখন তুই 11 ফিজিক্স পড়তে যাবি না, তুই এই জায়গাটা 11 ফিজিক্সে অ্যাকচুয়ালি এখন আলোটা থাকবে না, 12 ফিজিক্সে যখন তুই আলো পড়তে যাবি, তোর এই জায়গাটাই সব থেকে বেশি খটকা লাগার দরকার ছিল। এটা তুই আজকে ক্লিয়ার করে নিতে পারলি 10 লেভেল। এই 10 লেভেলের কনসেপ্টটা যখন তুই ক্লিয়ার করে নিলি, তুই 11-এ যখন কি আলোটা পড়বি, তোর কাছে না এই চরিত্রটা মনে থাকে। অবশ্যই মনে থাকার না থাকারই কথা। 11-এ গিয়ে এত এত তোরা চাপে পড়তে চলেছিস না রে, 11-এ তুই চিন্তা বন্ধ করতে পারবি না। আমি ভয় দেখাচ্ছি না, 11 ফিজিক্স কিন্তু ডেঞ্জারাস, খুব সাবধান। 11 বায়োলজি একটু চাপের, 11 কেমিস্ট্রি আমি দেখে নেবো, 11 ম্যাথামেটিক্স, 11-এ সবকিছু একটু চাপের। কেমিস্ট্রি তোকে আমি চাপ লাগতে দেবো না। তুই হয়তো শুনবি, তোর বন্ধুরা বলবে কেমিস্ট্রি খুব চাপের, ভয় পাবি না। তুই বলবি আমি ধামাকা ব্যাচে আছি, ধামাকা প্রো ব্যাচে, ধামাকা এলিট ব্যাচে। ধামাকা 11-12 এর জন্য কোন নামটা দেবো বল? ধামাকা প্রো নাকি এলিট ধামাকা? ধামাকা এলিট কোনটা দেবো বল? নাম কি দেবো বল? এখন ব্যাচটার নাম আছে ক্যাটালিস্ট। বাট তোদের ব্যাচটা যেহেতু ধামাকা সিরিজটা কন্টিনিউ হবে, এটা নর্মাল ধামাকা ব্যাচ 10-এরটা। 11-12 এর ব্যাচটার নাম যে কোনো একটাই নাম হবে। 11 আর 12 এর একই ব্যাচ, কারণ 4টে সেমিস্টার হয়। তোদের সব বলবো, সেমিস্টারের বিষয়গুলো সব বলবো। 4টে সেমিস্টারে কন্টিনিউয়াস ব্যাচটা চলবে 4টে সেমিস্টারের জন্য। সেই কারণে একটাই নাম হবে, হয় ধামাকা প্রো নাহলে ধামাকা এলিট। ঠিক আছে চল, না তো হাই ধামাকা। আর কোনটা দেবো তোরাই বল? কিভাবে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংস করে তা, কিভাবে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংস করে তা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে। কে ধ্বংস করে ভাই? হ্যাঁ কে ধ্বংস করে সেটাই লিখে নি। হ্যাঁ কে ধ্বংস করে? আমি ধরে দিলাম সিএফসি ধ্বংস করে, যা। তাহলে সিএফসি কি করে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংস করে তা একটা বিক্রিয়ার সাহায্যে লেখো। তো লিখছি, সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন জাতীয় যৌগ। তাহলে আমি CFCl3 ধরে নিই। তো CFCl3 যখন বিয়োজিত হয় তখন CFCl2 তৈরি করে এবং তার সঙ্গে তৈরি করে একখানা সক্রিয় ক্লোরিন পরমাণু। এই যে সক্রিয় ক্লোরিন পরমাণুটা রয়েছে, সে বায়ুমণ্ডলের মধ্যে ওজোন স্তরের ওজনের সঙ্গে বিক্রিয়া করে। যখনই বিক্রিয়া করে একটা অক্সিজেনকে, ওজনকে যদি তুই ভাঙিস, তুই দেখতে পাবি এখান থেকে O2 বেরোচ্ছে আর একটা অক্সিজেন বেরোচ্ছে। এই ক্লোরিনটাই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ClO, এবং তার সঙ্গে O2টা যেটা পড়ে থাকে সেটা যুক্ত হয়ে এভাবে উৎপন্ন হয়ে যায়। এই যে ClOটা আছে এটাকে বলে ক্লোরিন মনোঅক্সাইড। দাদা অক্সাইড কেন? কারণ অক্সিজেন ক্লোরিনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ রে পাগলা, এই জন্য এটাকে বলা হয় ক্লোরিন মনোঅক্সাইড। একদম ক্লিয়ার? এইবার একটু মন দিয়ে শোন, এই তো এই ক্লোরিনটা তো ভিলেন ছিলই, এই ক্লোরিন মনোঅক্সাইডটাও বড় ভিলেন। এই যে সক্রিয় ক্লোরিনটা তৈরি হয়েছিল সে একবার ওজোন স্তরের ক্ষতি করেছে, আর যে ক্লোরিন মনোঅক্সাইডটা তৈরি করেছে সে বেটা আরো বড় ভিলেন। সে আবার যাবে ওজনের কাছে, যখনই যাবে ওজন থেকে অক্সিজেন তৈরি করবে। তুই বলবি দাদা অক্সিজেন তৈরি করা তো খুব ভালো। আরে অক্সিজেন তো তৈরি করছে, ভাঙছে টাকাকে, ওজনকে তো ভেঙে দিচ্ছে রে ভাই।
তো ভেঙে দিলে তো ক্ষতি না, যতই অক্সিজেন তৈরি করুক। তাহলে কি বিক্রিয়া হবে এখান থেকে? এই ক্লোরিনটা আলাদা হয়ে যাবে। চিন্তা করে দেখে বিক্রিয়াটা লেখা একটু চাপের। এখান থেকে ধর O2 আর ও তৈরি হল, এই ক্লোরিনটা আলাদা হয়ে গেল, এই অক্সিজেন মিলে O2, এই আরেকটা O2, তাহলে এখানে 2O2, একদম ক্লিয়ার। তাহলে এইভাবে দেখ, একটা ক্লোরিন যদি যায় ও এরকম ভাবে দুবার ওজোন স্তরের ক্ষতি করছে, প্লাস সে আবার রিজেনারেট হচ্ছে, যার ফলে কি সে আবার ওজোন স্তরের ক্ষতি করবে। তাহলে বুঝতে পারছি সিএফসি কত ভয়ঙ্কর। এই জন্য এখন সিএফসির ব্যবহার করা হয় না বললেই চলে। প্রমাণ করো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান ক্ষুদ্রতম রোধের চেয়েও ক্ষুদ্র হয়। ভাই এগুলো বহুবার শিখিয়েছি তোদেরকে, তাও একটুখানি শেষবার যেহেতু করাচ্ছি বলে দিই। আমি ধর তিনখানা রোধ নিয়েছি, R1 R2 R3, তিনবার নিয়েছি, তিনখানা নিয়েছি, যার মধ্যে আমি ধরে নিচ্ছি R1 সবচেয়ে ছোট, তার থেকে একটু R2 বড়, তার থেকে একটু R3 বড়। আমি তুল্য রোধের মানটা লিখছি 1/R, যেহেতু তুল্য রোধ আমি R ধরে নিয়েছি, তাহলে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 লেখা যায়। এবার যাকে নিয়ে চর্চা, চাইপে চর্চা, সব থেকে ছোট থেকেও ছোট, তাহলে সব থেকে ছোটকে নিয়ে তো চর্চা, তো সব থেকে ছোট যে আছে তাকে এদিকে নিয়ে আয়। তাহলে 1/R মাইনাস 1/R1 ইকুয়াল টু 1/R2 প্লাস 1/R3। এবার তুই বল, রোধ ধনাত্মক, তো রোধের অনন্যকে যোগফলও ধনাত্মক। রোধ তো কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাহলে অনন্যক কোনোদিন নেগেটিভ হতে পারে না। তো অনন্যক যদি নেগেটিভ না হতে পারে, অনন্যকে যোগফল কি করে নেগেটিভ হবে? তাহলে অনন্যকে যোগফল দাদা অলওয়েজ পজিটিভ। আর পজিটিভ মানে আমরা কি বুঝি বলতো? পজিটিভ মানে আমি বুঝি জিরোর থেকে বড়। তাহলে দাদা এ যদি জিরোর থেকে বড় হয়, এর সাথে সমান, তাহলে এও জিরোর থেকে বড় হবে। আমি বললাম একদম। 1/R ইজ গ্রেটার দেন 1/R1, সমান চিহ্নের মতো কাজ করে বলেছিলাম, মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে দাদা আমি লিখতে পারি, কোনাকুনি গুণ করে দাও, R1 ইজ গ্রেটার দেন R, মানে যে তুল্য রোধটা রয়েছে সেই তুল্য রোধটা বর্তনীর সবচেয়ে ছোট রোধের থেকে ছোট। প্রমাণ হয়ে গেছে। 35 নম্বর প্রশ্ন আমি জাস্ট দেখবো একবার প্রপারলি রেকর্ড হচ্ছে কিনা, নাহলে আমি শেষ, নাহলে আমি আজকে শেষ যদি প্রপারলি রেকর্ড না হয়। ভগবানের দয়ায় রেকর্ড হচ্ছে, বেঁচে গেছি। বিক্রিয়া সহ হাইড্রোজেন সালফাইডের একটা বিজারণ ধর্মের উল্লেখ করো। ও ভাই, পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়াটা K2Cr2O7, অবশ্যই অম্লায়িত, সালফিউরিক অ্যাসিড দিয়ে দে, H2S মিশিয়ে দে, তার সঙ্গে কি কি উৎপন্ন হয় রে? এটা কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট, খেয়াল রাখিস। এখনো না খেয়াল রেখে থাকলে আর কি করছিস? উৎপন্ন কি কি হয়? K2SO4 উৎপন্ন হয়, প্লাস Cr2SO4 হোল 3, Cr2SO4 হোল 3, ক্রোমিয়াম সালফেট, প্লাস দাদা হয় জল, আর কি হয়? সালফার। খুব ভালো, খুব ভালো, ব্যালেন্স করতে পারিস তো? এটা 4 বসে, সালফার 3 বসবে, সালফার এখানে 4 আর এখানে 3, 7, 1 3 4, 4 আর 3 7, হাইড্রোজেন 4 2 8, 8 আর 6 14, হাইড্রোজেন এখানে 7, 7 আর 2 14, নে ব্যালেন্স হয়ে গেছে। 4 3 7 3 হয়েছে, কমপ্লিট। চলো নেক্সট। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি কেন প্রযোজ্য? কারণ আণবিক ভর কথাটা কার ক্ষেত্রে প্রযোজ্য হয়? যার ক্ষেত্রে অণু থাকে। আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো অণুর অস্তিত্বই নেই, তাহলে আণবিক ভরেরও কোনো অস্তিত্ব নেই। আণবিক ভরের পরিবর্তে কি ভর থাকবে তাদের ক্ষেত্রে? সংকেত ভর কথাটা থাকবে, একদম পরিষ্কার। তবে মানছে এক্স রশ্মির একটা ধর্ম, এক্স রশ্মি না সলিড অবজেক্ট দ্বারা খুব সহজে শোষিত হয়ে যায়, যেমন বোন, যেমন হাড়ের মাধ্যমে এক্স রশ্মিটা শোষিত হয়ে যায় বলে আমরা হাড়ের সেই ছবিটা পেতে পারি। এটাই হচ্ছে ধর্ম। তোরা এটা বই থেকে একটু পড়ে নিলেও বুঝতে পারবি। সবচেয়ে বেশি, কি মারাত্মক প্রশ্ন দেখ, সবচেয়ে বেশি কম্পাঙ্ক বিশিষ্ট, আমি এমন করে বলছি না প্রশ্নটা জানি না, এই প্রশ্নটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার, আমি এই প্রশ্নটাকে ঘুরিয়ে করে দিয়েছি, সব থেকে বেশি কম্পাঙ্ক বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি? তোরা ভালো করে শুনে রাখ, V ইকুয়াল টু N ল্যাম্ডা। মাধ্যমিক কিন্তু এইসব এক্সপেরিমেন্ট তোদের সাথে করতে পারে, তো ভালো করে জেনে রাখ, এগুলো কিন্তু অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল প্রশ্ন ভাই। এই প্রশ্নগুলো কিন্তু তোকে আমি যে করিয়ে দিচ্ছি সেগুলোই কিন্তু তোকে বাকিদের থেকে আলাদা করাবে। তুই ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারিস বল? V/N লিখতে পারিস। এই এনটাই তো কম্পাঙ্ক আর ল্যামডাটাই তো তরঙ্গ দৈর্ঘ্য। তুই কি দেখতে পাচ্ছিস? তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে যার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার কম্পাঙ্ক সবচেয়ে কম, আর যার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার কম্পাঙ্ক সবচেয়ে বেশি। তোরা গাছতলার ওই ঘটনাটা তো শুনেছিস আমার মুখে, বহুবার শুনেছিস, গাছতলার অ্যাক্সিডেন্ট। সেখান থেকে তোরা তো জানিস যে গামা রশ্মি যেটা থাকে তার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা সবচেয়ে কম হয়,
আর যেহেতু ব্যস্তানুপাতিক কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কম্পাঙ্ক সব থেকে বেশি কার হয়? গামার ক্ষেত্রেই কম্পাঙ্কটা সব থেকে বেশি হয়। আশা করব প্রত্যেকের কাছে পরিষ্কার। কম্পাঙ্ককে মিউ দিয়েও লেখে, এন দিয়েও লেখে, ঠিক আছে? তাহলে কম্পাঙ্ক সবচেয়ে বেশি গামার, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম গামার কার ক্ষেত্রে? তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে। ক্লিয়ার আছে? নেক্সট, তোরা আমাকে কমেন্ট করে লিখতো সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার হয়, মানে সব থেকে কম কম্পাঙ্ক কার হয়। নেক্সট, নির্দিষ্ট চাপ এবং ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি করলে দুই উষ্ণতায় গ্যাসের আয়তনের অনুপাত কত হবে? ইয়া প্রশ্ন আছে নাকি ভাই? আবার নির্দিষ্ট চাপ বলে দিয়েছে, মানে চার্লসের সূত্র, V1/T এর T1 এর ভ্যালু কত? 273। V2 এর ভ্যালু দেয়নি, 30 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে, মানে 303 হয়ে যাবে। তাহলে V1/V2 কর, 273/303 হয়ে গেল। তাহলে 273/303 করলে কত হবে ভাই? 3 9 27, 3 1 3, 1 0 1, এছাড়া তো কিছু হচ্ছে না। 9 কে 10 না, কিছু হবে না, এটাই অ্যান্সার। V1:V2 91:101। চলো, সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। ওরা প্রত্যেকেই জানিস আমাদের যে ধাতুগুলো আমাদের চারপাশে এখনো আছে, সেগুলো কিন্তু আগেও এরকম ধাতু রূপে থাকতো না ভাই। সেগুলো বালি, পলি, গু, নোংরা ফোংরার সঙ্গে মিশে থাকতো। ওইসব নোংরা অশুদ্ধি মিশ্রিত ধাতুগুলোকে আমরা কি বলতাম? খনিজ। আমাদের লক্ষ্যটা কি ছিল? খনিজ থেকে আমরা ধাতুটাকে বার করে আনবো। এবার খনিজ থেকে ধাতু বার করতে গিয়ে দুরকম চিত্র দেখতে পাওয়া গেল। কিছু খনিজ এমন ছিল যেখান থেকে সহজে এবং কম খরচে ধাতুটাকে বার করা গেল, আমরা তাদেরকে কি নাম দিলাম বল? আকরিক। আর যেগুলো থেকে সহজে কম খরচে ধাতুটাকে বার করা গেল না, মানে যেগুলো ভিলেন খনিজ, তাদেরকে আমরা শুধুমাত্র শাস্তি দিয়ে বললাম তোর কোনো নামই দেবো না, খনিজই হবে তোর নাম। এইবার তুই একটা জিনিস দেখতে পাচ্ছিস যে তাদেরকে আমরা আকরিক বলে ট্রিট করলাম, তারাও আগে কি ছিল? খনিজই ছিল। যেমন স্কুলের মধ্যে প্রচুর স্টুডেন্ট থাকে, ফার্স্ট বয় তো একজনই হয়। ওই যে ফার্স্ট বয়টা, সেটা তো একটা স্টুডেন্ট, বুঝতে পারছিস? তাহলে এই যে আকরিকটা আছে, সেটা তো খনিজ, শুধু স্পেশাল টাইপের খনিজ। যেমন যেমন Fe2O3 আছে, রেড হেমাটাইট, আর FeS2 আছে, আয়রন পাইরাইটিস। জানিস তো আয়রন পাইরাইটিসের মধ্যে প্রচুর আয়রন আছে, বাট আয়রন পাইরাইটিস থেকে সহজে কম খরচে আয়রন নিষ্কাশন করা যায় না। সেই জন্য আয়রন পাইরাইটিস কোনোদিনও আকরিক হতে পারলো না, ও খনিজ রূপেই থাকলো। বাট Fe2O3 এর মধ্যে অপেক্ষাকৃত কম পরিমাণ আয়রন থাকা সত্ত্বেও ও যেহেতু সহজে আয়রনটাকে বার করে দিতে পারে সক্ষম, সেই কারণে ওটা আকরিক। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে একটা কপার দণ্ড ডুবিয়ে রাখো। তাহলে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ আছে, AgNO3 জলীয় দ্রবণ আছে, কপার ডুবিয়ে রেখে দিয়েছি আমি। সঙ্গে সঙ্গে তুই কি দেখবি বল? কপার যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সিলভারের থেকে ওপরে অবস্থান করে, সেই কারণে অবভিয়াসলি তুই জানিস এখান থেকে যে Ag+ আর NO3- হবে। NO3- কি বলবে? আমি Ag+ এর সাথে কেন থাকতে যাবো? আই হ্যাভ বেটার অপশনস। আমি এমন একজনের সঙ্গে যাব যে Ag+ এর থেকে বেশি তড়িৎ ধনাত্মক, কারণ আমার শুধুমাত্র ধনাত্মকতা নিয়ে প্রয়োজন। আমি ঋণাত্মক, মানে আমার চাই বেশি ধনাত্মক। তাহলে ও কি কপারের সঙ্গে জুড়বে? যখনই জুড়লো CuNO3 হোল টুয়াইস তৈরি করলো, আর এখানটায় Ag আমাদের চুপচাপ পড়ে থাকলো, গল্প শেষ। ঠিক আছে, এবার Ag তো চুপচাপ থাকবে না, কি করবে তোরা জানিস? নদীর ধারে গিয়ে কিনলে একটি হাইড্রোকার্বনের সংকেত C3H8, যৌগটির IUPAC সংকেত নাম সংকেত লিখতে C3H8 ভাই, 3 ডবল 6, 6 + 2 করলে 8, তার মানে CnH2n+2 হয়ে যাবে। তোরা বুঝতেই পারছিস এটা অ্যালকেন হবে, তো অ্যালকেন হলে তার IUPAC নাম গঠন নিচে লেখ। পাগলা, এসব প্রশ্নই করুন একবার। ইথিলিনকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করতে কি অনুঘটক ব্যবহার করা হয়? নিকেল ব্যবহার করা হয় 250 ডিগ্রি সেন্টিগ্রেড। বিক্রিয়া শেষে কি পাওয়া যায়? ইথিলিন থেকে ইথেন পাওয়া যাবে ভাই, আবার কি পাওয়া যাবে? চলো নেক্সট, বায়োফুয়েল কাকে বলে? উদ্ভিদ এবং প্রাণীজ অর্থাৎ জৈব উৎস থেকে যে ধরনের পরিবেশ দূষণ রোধকারী জ্বালানি উৎপাদন করা যায় তাকে বায়োফুয়েল বলা হয়। যেমন বায়োগ্যাস হতে পারে, বায়ো ইথানল হতে পারে, বায়োডিজেল হতে পারে। বৈপরীত্য উত্তাপ কোন স্তরে দেখতে পাওয়া যায়? খুব ভয়ঙ্কর একটা প্রশ্ন। এটা ট্রপোস্ফিয়ারের কিছু জায়গাতেও দেখতে পাওয়া যায়, আর ইউজুয়ালি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দেখতে পাওয়া যায়, তাই না? তুই স্ট্র্যাটোস্ফিয়ারে লিখবি ভাই, সেফ থাকবি। লোহায় মরিচা পড়া প্রতিরোধের 2টি উপায় উল্লেখ করো। ধুর, ওহমের সূত্রটি লেখো। আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইট তারের বর্ণ কি? ওহমের সূত্র নিশ্চয়ই সবাই এখন জেনে গেছিস চলতরিতের এই কুইক রিক্যাপটা থেকে, বা চলতরিতের 20খানা কোশ্চেনও তোদেরকে আমি শিখিয়ে দিয়েছি। যার যার দরকার আছে চলতরিতের 20টা কোশ্চেন দেখে নে, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ 20টা করে কোশ্চেন দেওয়া আছে দেখে নে, সব ভালো করে এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট দেওয়া আছে, কুইক রিক্যাপ দেওয়া আছে। তুই একটা জিনিস আমাকে অনেকে জিজ্ঞাসা করে, দাদা তুমি ফুল বুক ম্যারাথন দাও,
15 ঘন্টা দাঁড়িয়ে থাকো ম্যারাথনের জন্য, কোনো লাভ আছে? তুই একটা জিনিস খেয়াল করে দেখ, লাস্টে এসে এই যে মাধ্যমিক আর 10 দিন বাকি, কোনো সেন্স হয় 12-15 ঘন্টা ধরে তোকে আমি পড়াবো? কোনো সেন্স হয়? তুই আমাকে বল, হ্যাঁ কি হবে আমি তোকে বলছি। আমি যদি এখন 12-15 ঘন্টা লাইভ করি না এখানে দাঁড়িয়ে, প্রচুর ভিউজ, লাইভে জানিস তো বেশি ভিউজ হয়। কারণ একটা ছেলে মেয়ে যখন একবার লাইভ থেকে বেরিয়ে সে যখন আবার রিজয়েন করে, ইউটিউবে ওটাকে 2টো ভিউজ কাউন্ট করে। এই জন্য তুই দেখবি লাইভ গুলোতে না প্রচুর ভিউজ। আমি যদি লাইভ করি ভিউজ স্বাভাবিকভাবে একটু বাড়বে, বাট আমি কেন করছি না তুই জানিস? কারণ আমি এই চ্যানেলটা শুরু করার সময় 2টো কথা বলেছিলাম। প্রথম কথাটা হচ্ছে, ইউটিউবে যে রেগুলার ট্রেন্ডটা চলছে, ইউটিউবে যে একটা স্ট্যাগার্ড সিস্টেম চলছে, ইউটিউবে যে একটা একটা পদ্ধতি চলছে যে এটা এই পদ্ধতিতেই সবকিছু হবে, আমি ওই পদ্ধতিটাকেই প্রথমে ভেঙেছিলাম। তুই দেখ, আমি ফিজিক্যাল সায়েন্স থেকে প্রথম থেকে যেভাবে চালনা করেছি সেটা কিন্তু ইউটিউবের নর্মাল নিয়ম, এতদিন বাংলা মিডিয়ামে যেভাবে ইউটিউবে ফিজিক্যাল সায়েন্স পড়ানো হয়েছে সেভাবে নয়। এবং আমি প্রাউডলি বলতে পারি যে এই সিস্টেমটা ওয়ার্ক করছে দেখে অনেকে এই সিস্টেমটার মতো করে চলার চেষ্টা করেছে, এটা অস্বীকার করা যাবে না। এবং এতে আমি খুশি যদি আমি কাউকে একটা দিশা দেখাতে পেরেছি যে না, এইভাবেও ফিজিক্যাল সায়েন্স থেকে ভাবনা চিন্তা করা যায়। প্রথমে পরীক্ষাগুলোর আগে, বিভিন্ন পরীক্ষার আগে আমি সুপার মক গুলো নিয়ে এসেছি। বিভিন্ন পরীক্ষার আগে কিন্তু ম্যারাথন নিয়ে আসিনি কখনো। আমি কিন্তু খুব স্মল ওয়েতে, আমাদের চ্যানেলের লক্ষ্যটাই ছিল খুব কম সময়ের মধ্যে খুব কোয়ালিটি কন্টেন্ট দেওয়া। এই জন্য তুই দেখবি আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক টাইম বাউন্ডেড ভিডিও হয়, অনেক কনসেপচুয়াল এবং অনেক কম্প্যাক্ট ভিডিও হয়। যে কম্প্যাক্ট ভিডিও কিন্তু পাওয়ারফুল হয় প্রচন্ড, তার মধ্যে কনসেপ্ট ঠাসা থাকে একদম। আমরা কোনো এক্সট্রা জিনিসপত্র করে ভিডিওটাকে লম্বা করি না। আমি তোকে চাইলেই কোনো একটা লাইভ করে মধ্যখানে 20-25 মিনিটের একটা গ্যাপ দিয়ে একদম ভিডিও লম্বা, আমি করি না ভাই। হয়তো আমি টাকা বেশি ইনকাম করতে পারতাম, হয়তো ইউটিউব থেকে যে টাকাটা আমি পাই সেটা 2-3 গুণ আমি বাড়িয়ে নিতে পারতাম ওরকম যদি আমি লাইভ করাতাম এই নর্মাল ক্লাসগুলোর বদলে, বাট ওটাতে তোদের কোনো লাভ হতো না। ইনফ্যাক্ট আমি তোকে বলছি, পরীক্ষার আগে এত বড় ক্লাস আমি কোনোদিনও তার পক্ষপাতী নই। অনেক স্টুডেন্ট সেগুলোর পক্ষপাতী হতে পারে, বাট আমি তার পক্ষপাতী নই। আমি সবসময় মনে করি ক্লাস হবে কম্প্যাক্ট। তুমি ইউটিউবের মধ্যে যখন ক্লাস করতে আসছো, হ্যাঁ এইটুকু তোকে আমি বলতে পারি, তোকে ওই 10-12 ঘন্টার মধ্যে যা ইনফরমেশন দেওয়া হয়েছে তোকে আমি তার থেকে বেশি ইনফরমেশন তোকে আমার চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি প্রথম থেকে রেগুলার ভিডিও দিয়েছি। আমি তোকে চাইলে প্রথম থেকে রেগুলার না হয় শেষে এসে ম্যারাথন করাতে পারতাম, আমি সেটা করিনি। আমি প্রচন্ড রেগুলার ভিডিও দিয়েছি, এমন হচ্ছে 10 দিনে 10টা ভিডিও, 10 দিনে 11টা পর্যন্ত ভিডিও আমি দিয়েছি। সেই জন্য আমার মনে হয় আমি শেষে এসে ম্যারাথনে বিশেষ কিছু আর এক্সট্রা তোদেরকে বলতে পারবো না, কারণ আমি সব বলে দিয়েছি তোদেরকে। ওই যে 20খানা করে কোয়েশ্চেন আমি দিচ্ছি, আমি 20টার কোয়েশ্চেন প্রত্যেকদিন না দিয়ে 30-40 মিনিটের ভিডিও না দিয়ে একদিন একটা গোটা ম্যারাথন সব কটা চ্যাপ্টারের 20খানা করে কোয়েশ্চেন দিতেই পারতাম। টাকা বেশি পেতাম ভাই, ওয়াচ আওয়ার বেশি পেতাম, সাবস্ক্রাইবার বেশি পেতাম, দেখাতাম যে আমি এখানে 12-13 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বাট আমি করিনি। কারণ ওইটাই আমার ওই এথিক্স, আমার ওই একটাই মাত্র ভাবনা যে আমি প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এই চ্যানেলটাকে তৈরি করেছি এবং আমি কোনোদিনও সেই ভাবনাটার বাইরে যাব না। আমার চ্যানেলের লক্ষ্য যেটা ছিল, আমার চ্যানেলের উদ্দেশ্য যেটা ছিল, যে ছেলে মেয়েদেরকে কম্প্যাক্ট সময়ের নলেজিয়াস দারুণ ফাটাফাটি ভিডিও দেওয়া এবং এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, এলএকিউ তে ফিজিক্যাল সায়েন্সটাকে ভেঙে কনসেপচুয়ালি করানো, কুইক রিক্যাপ করানো, পকেট ধামাকা করানো, সমস্ত কিছু 15 মিনিট রিভিশন পর্যন্ত আমি শুরু করেছিলাম বাংলায় প্রথম। তো সেই জিনিসগুলোকে আমি এখনো পর্যন্ত ধরে রাখবো এবং এটাই অ্যাডভেঞ্চার একাডেমি স্টাইল। অ্যাডভেঞ্চার একাডেমি চেঞ্জ করবে না এটাকে। যদি তুমি এমন স্টুডেন্ট হও যে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ ছিলে, তুমি অ্যাডভেঞ্চার একাডেমিতে এসে তোমাকে আমি তুলে দেবো উপরে। বাট অ্যাডভেঞ্চার একাডেমি থেকে পড়ে তুমি বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ স্টুডেন্ট হবে না, এটুকুন গ্যারান্টি আমার। চলো, আমরা কোনোদিন কোনো স্টুডেন্টকে বিলো অ্যাভারেজ রাখতে চাই না। আমি কখনো কাউকে বলি না তুমি শেষ দিনে এসে ম্যারাথন করে পাস করো। আমি সবসময় বলি নাম্বার বেশি পাও, 90-100 টার্গেট রাখো। গোল্ড স্পিন থার্মিক পদ্ধতি সমীকরণ লেখো ভাই। Fe2O3 আছে, অ্যালুমিনিয়াম দিয়ে রিঅ্যাকশন করা, অত্যন্ত হাই টেম্পারেচার 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়াম, বুঝতে পারছিস তো কি হবে, অ্যালুমিনিয়াম আয়রনের থেকে বেশি ইলেকট্রোপজিটিভ, ও গিয়ে অক্সিজেনের পাশে বসতে চাইবে, তাহলে স্বাভাবিকভাবে Al2O3 তৈরি হয়ে যাবে এবং তার সঙ্গে আয়রন তৈরি হবে। এই যে আয়রনটা আছে, সেই আয়রনটাই কিন্তু তোর সেই আয়রন যেটা তুই রেল লাইন, ট্রাম লাইন জোড়ানোর কাজে ব্যবহার করবি এরপরে। ঠিক আছে, চলো থার্মিক মিশ্রণ কি নিচে কমেন্ট করো। ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি লেখো।
ডুরালুমিনের মধ্যে থাকে অ্যালুমিনিয়াম, যেটা অ্যালুমিনিয়ামটাই যেহেতু প্রধান, ওটাই 95% থাকবে। আগের ব্যালেন্সটা ঠিক করলাম তো, আয়রন দুটো, অ্যালুমিনিয়াম দুটো, অক্সিজেন তিনটে, অক্সিজেন তিনটে, ঠিক আছে। তার সঙ্গে থাকে কপার, কপার থাকে 4%, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ থাকে 0.5 করে, ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ 0.5, ঠিক আছে। বলছে চারটি ধাতু দ্বারা প্রস্তুত অপর একটি সংকর ধাতুর নাম লেখো। দেখ, এই একটা সংকর ধাতু যেটা চারটি ধাতু দিয়ে প্রস্তুত, অপর একটা সংকর ধাতু কি হবে বল? অ্যালনিকো হবে। এই যে অ্যালনিকো রয়েছে এর মধ্যে দেখ নামের মধ্যেই তার কনস্টিটিউয়েন্টস গুলো রয়েছে। অ্যাল মানে অ্যালুমিনিয়াম, নি মানে নিকেল, কো মানে কোবাল্ট, আর সব জায়গাতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি মারা আয়রন। চারটে ধাতু আছে, ঠিক আছে। কার্যকরীমূলক সমবায়বতার একটা উদাহরণ দাও। CH3 CH2OH, যদি তোদেরকে একটু আগে আমি দেখিয়ে দিয়েছিলাম CH3O CH3, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, তাই না? দেখ দুটো কার্বন, তিনটে, দুটো, পাঁচটা, ছটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এইটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে রাসায়নিক সমীকরণ সহ দেখাও যে দুটি সমবায়বের রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য রয়েছে। মানে আমরা যে বলি না যে একই আণবিক সংকেত বিশিষ্ট বাট ভিন্ন ভিন্ন আণবিক গঠন ও ধর্ম বিশিষ্ট যৌগগুলোকে একে অপরের সমবায়ব বলে। বলছে এদের মধ্যে যে অ্যাকচুয়ালি ধর্মের পার্থক্য রয়েছে সেটা তুমি দেখাবে কি করে? সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করো, তুই দেখবি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, এখান থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে বাট এখান থেকে বিক্রিয়াই হবে না। এর মাধ্যমে বোঝা যায় এদের মধ্যে রাসায়নিক ধর্মের পার্থক্য রয়েছে। ন্যাপথালিন খাদ্য লবণের ভৌত ধর্মে দুটি পার্থক্য। ন্যাপথালিন ভাই একটা সমযোজী যৌগ, আর খাদ্য লবণ একটা আয়নীয় যৌগ। তাহলে সমযোজী আয়নীয়ের মধ্যে যে ভৌত ধর্মের পার্থক্য হয় এখানেও একই হবে, গল্প শেষ। N2 পরীক্ষাগার প্রস্তুতিতে কোন কোন বিকারক নেওয়া হয়? N2 পরীক্ষাগার প্রস্তুতি অজৈব রসায়নে 20 কোয়েশ্চেন্সে করিয়েছি, অজৈব রসায়নে পকেট ধামাকাতে করিয়েছি, এমনি অজৈব রসায়নের যে সমস্ত ভিডিও দেখবি আমার আছে সবকটার মধ্যে আমি N2 প্রস্তুতি করিয়ে দিয়েছি। বিক্রিয়ার শর্ত তোরা জানিস, সমান আণবিক ওজন অনুপাতে দিতে হয় এবং টেম্পারেচারটা একটু সাবধানে ভাই, ঠিক আছে। বেলুনের মধ্যে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে, চাপও বাড়ে। এখানে বয়লের সূত্র প্রযোজ্য হয় না, কেন? তার কারণ এখানে ভরটা স্থির থাকে না, এখানে ভরটাও বাড়ে। আর বয়েল কি বলেছিলেন? তার সূত্র প্রযোজ্য হতে গেলে ভরটাকে স্থির থাকতে হবে, একদম প্রযোজ্য হয় না। আর লঙ্ঘিত হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ প্রযোজ্যই নয়। কোন উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝে? আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের অভ্যন্তরে অবস্থানকারী এমন একটা বিন্দু যেখান থেকে যখন আলোক রশ্মি যায়, আলোক রশ্মি কোনো চ্যুতি হয় না। প্রত্যেকে ছবিটা আশা করছি আঁকতে পারবি, এইরকম ভাবে জাস্ট দেখিয়ে দিবি প্রত্যেকে যে এখান থেকে গেল, এইরকম ভাবে বাঁকলো, আবার এরকম ভাবে বেরোলো। এই পুরো ছবিটা যেন তোর কাছে একদম প্রপার থাকে। হাত দিয়ে আঁকা ছবিটা খুব কঠিন। এই হচ্ছে ছবি, এই আলোক রশ্মি গেল, এই যে বিন্দুটার মধ্যে দিয়ে পাস করছে, যেখান থেকে দেখ আলোক রশ্মি কোনো চ্যুতি হলো না, একদম স্ট্রেট বেরিয়ে গেল, তারপর এখান থেকে বেরিয়ে গেল। এই হচ্ছে বিন্দুটা, হচ্ছে আলোক কেন্দ্র, ঠিক আছে। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি লেখো, পারবি তো? অজৈব রসায়নের 20টা কোশ্চেনে করিয়ে দিয়েছি সব এগুলো। অ্যামোনিয়া কিন্তু ওয়ান শটও দেওয়া আছে। এই গ্যাস কিভাবে সংগ্রহ করবে? উল্টানো গ্যাস জারে, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, ঠিক আছে। অ্যালডিহাইডের কার্যকরী মূলকের গঠন সংকেত, অ্যালডিহাইড এটা, ঠিক আছে। সিজ এবং ট্রান্স সমবায়বতার এক্সাম্পল, এটা কিন্তু তোরা সিলেবাসের মধ্যেই নেই, খুব সাবধান। এগুলো সব 11-এ শেখাবো। 11 কেমিস্ট্রি কাঁপবে ভাই। নে এখান থেকে দুটো এক্সাম্পল লিখে দিচ্ছি। সিজ 2 বিউটিন, ট্রান্স 2 বিউটিন। 2 বিউটিন দেখতে কেমন হয় দাদা? বিউট মানে 4টে কার্বন, নাম্বারিং করে দাও 1 2 3 4। 2 বিউটিন মানে 2 আর 3 এর মাঝে ডাবল বন্ড, একদম ক্লিয়ার। এখানটা CH3 হয়ে গেল, 3টে বন্ড মানে একটা হাইড্রোজেন, 3টে বন্ড মানে একটা হাইড্রোজেন, এখানে কিছু নেই মানে 3টে হাইড্রোজেন হয়ে যাবে, ঠিক আছে। আর ট্রান্স 2 বিউটিন একই সংকেত, দেখ এটা বিউটিন। এবার সিজ আর ট্রান্স কি হবে বিষয়টা খেয়াল করবে। এই যে দুখানা কার্বন আছে ডাবল বন্ডের মাধ্যমে অ্যাটাচ, এদেরকে নিয়ে খেলা। সি ডাবল বন্ড সি আছে, এই দেখ এর সঙ্গে একটা CH3 একটা হাইড্রোজেন, এর সাথেও একটা CH3 একটা হাইড্রোজেন, একদম পরিষ্কার বুঝতে পারছো? এই যে CH3 আছে, আমি CH3টাকে উপরে দেখাই, এই যে হাইড্রোজেনটা আছে, এই যে এই কার্বনটার সঙ্গে দেখাচ্ছি, কিন্তু কার্বনটার কার্বনের মধ্যে ডাবল বন্ড, তাহলে এইটাই হচ্ছে সেই কার্বন। আমি লাল কালিতে লিখছি, এইটা হচ্ছে সেই কার্বন যেটা এখানটায় রয়েছে। এই কার্বনটার সঙ্গে একটা CH3 একটা হাইড্রোজেন আছে, তাহলে আমিও লিখে দিচ্ছি একটা CH3 একটা হাইড্রোজেন। এই কার্বনটা দেখ, এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনটাই হচ্ছে এই কার্বনটা, এবং এই কার্বনটার সঙ্গেও একটা CH3 একটা হাইড্রোজেন আছে, একটা CH3 একটা হাইড্রোজেন আছে। যদি CH3 গুলো সেম দিকে থাকে
আর হাইড্রোজেন্স গুলো সেম দিকে থাকে, মানে একই গ্রুপ যদি একই দিকে থাকে তাহলে সেইটাকে আমরা বলে থাকি সিস। দুখানা CH3 একই দিকে, দুখানা হাইড্রোজেন একই দিকে, এটাকে আমরা বলি সিস। আর ট্রান্স কি হবে দাদা? জাস্ট ঘুরিয়ে দে, উপরে একটা CH3 করে দে, তলায় একটা CH3 করে দে, নিচে হাইড্রোজেন তো এটার উপরে হাইড্রোজেন, নে এটাই হয়ে গেল ট্রান্স। এখানে CH3 গুলো বিপরীতে, হাইড্রোজেন গুলো বিপরীতে। একদম ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক, বলে যে খোলা বাতাসে তামা ধীরে ধীরে সবুজ বর্ণ ধারণ করে কেন, তো ব্যাখ্যা করো। ভীষণ সোজা প্রশ্ন। তো যদি কপারকে খোলা বাতাসের মধ্যে রেখে দিস, বাতাসের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, সেগুলো দ্বারা কপারটা ক্ষয়প্রাপ্ত হবে এবং কপার কার্বনেটের, এটা বেসিক কপার কার্বনেটের সবুজ বর্ণের আস্তরণ ফেলবে। এটা দেখতে কেমন হবে? CuCO3 CuOH এর হোল টুয়াইস, এটাই হয় বেসিক কপার কার্বনেট। আর যদি বায়ুর মধ্যে সালফার ডাই অক্সাইড প্রেজেন্ট থাকে তখন কিন্তু বেসিক কপার সালফেটেরও একটা আস্তরণ ফেলে দেয়, 3CuOH এর হোল টুয়াইস। এই দুটো আস্তরণই কিন্তু সবুজ হয়, কপার কার্বনেট, কপার সালফেট দুটোরই। অ্যামোনিয়ার ক্ষার ধর্ম কিভাবে প্রমাণ করা যায়? অ্যামোনিয়ার সঙ্গে যদি তুই একটা অ্যাসিড HCl এর বিক্রিয়া করাস তাহলে তুই দেখতে পাবি এখান থেকে তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড বলে একটা লবণ। তাহলে অ্যাসিডের সঙ্গে তো ক্ষারেরই বিক্রিয়ার ফলে লবণ তৈরি হয়, তাহলে এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে নিশ্চয়ই একটা ক্ষার। অথবা তুই জলীয় দ্রবণ কর, জলীয় দ্রবণের মধ্যে তুই লিটমাস দেবো, তাহলে তুই বুঝতে পারবি জলীয় দ্রবণ ক্ষারধর্মী হয়। কেন জানিস তো? অ্যামোনিয়ার সঙ্গে যখন জলের বিক্রিয়া হয় তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। দেখ, একটা হাইড্রোজেন কি জুড়লো, NH4 হয়ে গেল। যখনই একটা হাইড্রোজেন জুড়লো, এটা H আর OH লেখা যায়, তাহলে H প্লাসটা যখন কি জুড়লো NH4 প্লাস হয়ে গেল, তাহলে OH মাইনাসটা পড়ে থাকলো, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট, পাওয়ার অ্যালকোহল কি? 80% পেট্রোলের সঙ্গে বা গ্যাসোলের সঙ্গে 20% ইথানল যদি তুই মিশিয়ে দিস তখন যে অ্যালকোহলটা তৈরি হয়, যেটা একটু হলেও ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, পরিবেশ বান্ধব কিছুটা, এটাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়। পরিবেশ বান্ধব কিনা বলতে পারবো না, তবে ইঞ্জিনের কার্যক্ষমতাটা ঠিক বাড়ায়। গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিডটা কি জিনিস? অ্যাসিডিক অ্যাসিডকে যখন তুই 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে নিয়ে আসবি তখন দেখবি সেটা বরফের ন্যায় স্বচ্ছ ক্রিস্টাল তৈরি করেছে, যেটাকে গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলা হয়ে থাকে। সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? তোরা নিজেরা কমেন্ট কর। অ্যামোনিয়ার অনুঘটক জনিত জারণের ফলে কোন যৌগ প্রস্তুত করা যায়? বলবো না। রেকটিফাইড স্পিরিট এবং মেথিলেটেড স্পিরিটের মধ্যে পার্থক্য লেখো। জৈব রসায়নের বিক্রিয়াটার মধ্যে, এই ভিডিওটার মধ্যে শিখিয়ে দিয়েছি, আগেও বহুবার করিয়েছি। রেকটিফাইড স্পিরিটের সংযুক্তি মনে আছে? 95.6% ইথানল থাকে আর 4.4% জল থাকে। আর মেথিলেটেড স্পিরিট, রেকটিফাইড স্পিরিটের সঙ্গে 10% মিথানল, 0.5% পিরিডিন, তার সঙ্গে ন্যাপথা, তার সঙ্গে কাউকোমিন, তার সঙ্গে রবারের নির্যাস, এই সব কিছু মিশিয়ে দেওয়া হয়। রেকটিফাইড স্পিরিট সুন্দর গন্ধযুক্ত, পানের যোগ্য। এটা বিচ্ছিরি গন্ধ, পানের অযোগ্য, বিষাক্ত। নেক্সট, তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অনেকে লেখাটা চেয়েছিলি, লেখাটা অনেকে পাচ্ছিলি না, আমি লেখাটা এখানে পেস্ট করে দিয়েছি যারা আমাকে মেসেজ করছিলি তাদের সবার জন্য। তোরা প্রত্যেকে জানিস আপাত প্রসারণ গুণাঙ্কটা যেটা আছে সেটা পাত্রের জন্য হয়, তাহলে সেটা তরলের নিজস্ব ধর্ম নয়। প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব ধর্ম। এটা কিন্তু দেখ পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে, কারণ পাত্রের জন্যই আপাতটা হয়, এটা কিন্তু নির্ভরশীল নয়। অনেকে এটা কনফিউশনের মধ্যে থাকে, প্রকৃতটা তো পাত্রের উপাদানের যোগ করলে তবে হয়, যোগ করলে তবে হয়, সেটা নির্ভর করে তা নয়। তোকে ব্যাপারটা ধরতে হবে যে আপাত প্রসারণ গুণাঙ্কটা আসে কেন? পাত্রের প্রসারণের জন্যই তো আসে। আগে তরলটা একটা পাত্রের মধ্যে ছিল, পাত্রটা হালকা প্রসারিত হলো বলেই তো তরলটা কিছুটা নেমে গেল, যেটা তুই চোখে হয়তো হুট করে দেখতে পেলি না, বাট নেমে তো গেল। ওই নেমে গেল বলেই তো আপাত প্রসারণটা এসেছিল, তাই না? বিষয়টা তো তাই। নেক্সট, নাইক্রোম তার ফিউজ তারের মধ্যে পার্থক্য। নাইক্রোম তারের ক্ষেত্রে কিন্তু রোধাঙ্কটা উচ্চ হয়, গলনাঙ্কটাও উচ্চ হয়। মানে এখানে রোধাঙ্ক তো উচ্চ হতেই হবে যাতে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেই তাপটাকে যাতে সে সহ্য করতে পারে, যাতে সে গলে না যায়, সেই জন্য তার গলনাঙ্কটা হাই হতে হবে। কিন্তু ফিউজ তারের ক্ষেত্রে রোধাঙ্কটা হাই হয় যাতে বেশি তাপ তৈরি হয়, কিন্তু গলনাঙ্কটা লো হয় যাতে সেই বেশি তাপে সে সহজেই গলে যেতে পারে এবং বর্তনীটাকে ছিন্ন করে দিতে পারে। অ্যাসিডিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা লিখে দিয়েছি। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার, শীতলতম স্তর মেসোস্ফিয়ার। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ার থেকে। তাপন মূল্যের একক, একক ভরের কোনো জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, তাই না? মানে জুল পার তোর যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, জুল পার কেজি, একক ভরের জ্বালানি, মানে নিচে কেজি হয়ে যাবে, অথবা তুই ক্যালোরি পার গ্রামও লিখতে পারিস।
কখন উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে? লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের চেয়ে যদি তার পারিপার্শ্বিক মাধ্যমের উপাদানের প্রতিসরাঙ্ক বা পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়ে যায়, লেন্সের উপাদানের যে প্রতিসরাঙ্কটা আছে তার তুলনায় যদি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি হয়ে যায়, তখনই উত্তল লেন্স অবতল লেন্সের মতো এবং ভাইসি ভার্সা আচরণ করে। লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। স্পর্শ না করে দর্পণ শনাক্ত করবে কি করে? তুমি যদি কোনো বস্তুকে দর্পণের খুব কাছে নিয়ে যাও, তাহলে তুমি তিনটে অবজারভেশন দেখতে পাবে। যদি বস্তুটা সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হয়, তার মানে সেটা সমতল দর্পণ ছিল। যদি বস্তুটা ছোট প্রতিবিম্ব তৈরি হয়, তার মানে উত্তল দর্পণ ছিল। যদি বস্তুটা বড় প্রতিবিম্ব তৈরি হয়, তার মানে সেটা অবতল দর্পণ ছিল। কারণ তোরা জানিস, অবতল দর্পণে যখন বস্তুটাকে খুব কাছে নিয়ে যাওয়া হয় ফোকাস আর মেরুর মাঝে, তখন কিন্তু অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। ওই জন্যই অবতল দর্পণের ক্ষেত্রে বড় হবে। উত্তল দর্পণে সর্বদা অসৎ খর্বাকারী তৈরি হয়, আর অবতল দর্পণের উত্তল দর্পণ থেকে আরেকটা সম্পূর্ণ আলাদা সমতল দর্পণ। অসৎই হয়, বাট সোজা আকৃতির এবং সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হয়। 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝো? 5 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট গেলে ফিউজ তার গলে যাবে, বর্তনী ছিন্ন হয়ে যাবে। বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্টে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? উলফ্রেমাইট ব্যবহার করা হয় বর্তমানে। অনেকেই এটা জানে না, সবাই জানে টাংস্টেন, বাট খেয়াল রাখবি এখন বর্তমানে উলফ্রেমাইট ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, চলো এটার কি কি কনস্টিটুয়েন্টস থাকে নিচে একটুখানি লেখো। শুষ্ক আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা এবং কেন এক্সপ্লেন করে দিয়েছি গ্যাসের আচরণে 20টা কোশ্চেনে। ইথিলিন থেকে অ্যাসিটিলিন প্রস্তুত করে, এটাও জৈব রসায়নের মধ্যে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। ইথিলিন যেটা রয়েছে, এটা 11 এর প্রশ্ন, 11 শেখাবো। ইথিলিন যেটা রয়েছে, এটাকে তুই প্রথমে ব্রোমিনেশন কর, Br2 দিয়ে দে, CCl4 দিয়ে দে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? CH2 সিঙ্গেল বন্ড, CH2 একটা পাই বন্ড ভাঙবে, দুটো সিগমা বন্ডের মধ্যে দুখানা ব্রোমিন ঢুকে পড়লো। এইটাকে তোকে দিয়ে দিতে হবে অ্যালকোহলিক কেওএইচ। যখনই তুই অ্যালকোহলিক কেওএইচ দিয়ে দিবি, সঙ্গে সঙ্গে এখান থেকে HBr, এখান থেকে HBr, ডিহাইড্রোব্রোমিনেশন রিঅ্যাকশন হবে। সব করবি 11 এ কি, আপাতত জাস্ট একটু জেনে রাখ। HBr 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 HBr, গল্প শেষ। তাহলে HC পড়ে থাকবে, দেখ এখান থেকে একটা হাইড্রোজেন বেরোলে একটাই হাইড্রোজেন পড়ে থাকে, একটা হাইড্রোজেন বেরোলে একটাই হাইড্রোজেন পড়ে থাকে, আর ব্রোমিন গুলো বেরিয়ে গেল। যেহেতু 4খানা সিগমা বন্ড ব্রেক করলো, যেন 2খানা পাই বন্ড তৈরি হলো, একটা সিঙ্গেল বন্ড ছিল, 2টো পাই বন্ড তৈরি হয়ে গেল, অ্যাসিডিক। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের ঘনত্বের সমীকরণ PV ইকুয়াল টু nRT লেখা যায়। তাহলে লেখা যায় PV ইকুয়াল টু W/mRT। ঘনত্ব মানে কি বল? ঘনত্ব হচ্ছে D ইকুয়াল টু W/V লেখা যায়। তার মানে দাদা কি W তলায় V আনো না? বললাম আচ্ছা, W তলায় V আনলাম, তাহলে এই পাশে হয়ে যায় PM/RT একদম। তাহলে D এর ভ্যালুটা, ঘনত্বের সমীকরণটা হয়ে গেল PM/RT। তোকে যদি এখান থেকে বলতো আণবিক ভরের সমীকরণ বার করতে, তাহলে হয়ে যেত WRT/PV। তাহলে এই সমীকরণটা থেকে আমাকে একটু বলতো, এই সমীকরণটা থেকে যে ঘনত্ব চাপের সঙ্গে আর উষ্ণতার সাথে কিভাবে সম্পর্কিত, নিচে কমেন্ট করো। দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড, অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইডটাকে শনাক্ত করবে? অদক্ষেপের বিক্রিয়া। ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু তামাটে বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হয়। এই যে ফেরিক ক্লোরাইড আছে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুই যোগ কর, তুই দেখতে পাবি এখান থেকে FeOH এর হোল থ্রাইস তৈরি হবে। এই যে FeOH এর হোল থ্রাইসের যে অদক্ষেপটা হয়, এটা তামাটে বাদামি বর্ণের অদক্ষেপ হয়। আর এখান থেকে আর কি তৈরি হবে দাদা? তোরা জানিস অ্যামোনিয়ার ওয়ান শটের মধ্যে করে দিয়েছি, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, NH4Cl। কিন্তু যখনই তুই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপর তুই অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা চালনা করবি, যেটা তোকে দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে বলেছে, সঙ্গে সঙ্গে তুই দেখবি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ করবে, যেটা কিন্তু সাদা জেলির মতো পদার্থ হয়। তাহলে এটা হোয়াইট হয়, আর এটা তামাটে বাদামি বর্ণের হয়। তাহলে দুটো অদক্ষেপের কালার থেকে তুই সেটাকে শনাক্ত করে নিতে পারছিস। এখানেও অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, ব্যালেন্স তোরা করতে পারবি। সরল ক্যামেরা চোখের মধ্যে একটি সাদৃশ্য, দুটোর মধ্যে উত্তল লেন্স ব্যবহার করা হয়। একটি বৈসাদৃশ্য চোখের ক্ষেত্রে দৃষ্টি ক্ষেত্রের মান হয় 150 ডিগ্রি, মানে চোখ 150 ডিগ্রি দুদিকে দেখতে পায়। ক্যামেরার ক্ষেত্রে সেটার মান হয় 60 ডিগ্রি। লুইস ডট গঠন অঙ্কন করো কার্বন ডাই অক্সাইডে, পারবি তো রে ভাই? কার্বন ডাই অক্সাইড 2 4, 4 মানে 2 2। অক্সিজেন কি হয়? 2 6, তার মানে এখানে 2 এখানে 2, কাটা কেন দেখাচ্ছি, এখানে 2 এখানে 2 এখানে 2। অক্সিজেন 2 2 2 হয়েছে। চলো এবার বুঝতে পারছি যে দুটো লাগবে, তো দুটো লাগবে বলে দুটো শেয়ার করবে, এরও দুটো লাগবে, 2,6 আছে, 8 করতে হবে, তো একেও তো 8 করতে হবে, তাহলে দুটো করে লাগবে, তো দুটো করে লাগবে যখন দুটো শেয়ার করলো। তাহলে এর কটা লাগবে? 4টে আছে, 4টে আরো লাগবে, তবে 8 হবে। তাহলে 4টে শেয়ার করবে, একে দুটো দিল, একে দুটো দিল, যে জটা দেবে সে টটা পাবে ভাই।
করে নিতে পারবি বাকিটা। চলো, শেষ হয়ে গেছে। 73টা প্রশ্ন ছিল, 73টা প্রশ্ন ডান। আমি আশা করব সময়টা কমই লেগেছে। 73টা প্রশ্ন করার জন্য যতটা সময় লাগা উচিত ছিল এসএকিউতে, তার থেকে কম লেগেছে। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস। তোদের একটা অঙ্কের প্র্যাকটিস সেশন দেবো এরপরে, আলোর 20টা প্রশ্ন দেবো। আর কিছু প্ল্যান তেমন নেই, আর কিছু তোদের লাগবেও না, আমি জানি। যা করিয়ে দেওয়া হয়েছে এনাফ আছে। ঠিক আছে, ব্যাস এখানেই আজকের মতো শেষ। তারপরে লাস্টে যদি সময় বাঁচে তাহলে লাস্ট কয়েকটা দিন 5 মিনিট রিভিশন তোদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, কারণ আমি সবসময় বলেছি সময় যত কম লাগবে তত ভালো। ইতিমধ্যেই দেখবি অনেকের বাড়িতে ফোন নিতে বারণ করে দিয়েছে, যেটা আমি একদম সহমত। ফোন এখন যত কম দেখবি ততই ভালো, যত কম নিবি ততই ভালো। সবাই বাড়িতে ভালো করে পড়, খুব ভালো রেজাল্ট কর। এডভেঞ্চার একাডেমি আছে তোদের সাথে, ছিল, আগেও থাকবে। যেমনি করে 10 কাঁপিয়েছি, 11-12 কেমিস্ট্রি ওইভাবে কাঁপাবো। শুধু এইটুকু খেয়াল রাখিস, থার্ড গিফটটা কিন্তু খেয়াল রাখবি। থার্ড গিফট আমি দেবো, আর সেটা এমন একটা জিনিস দেবো যেটাতে পুরো ওয়েস্ট বেঙ্গল কেঁপে যাবে, যে এমনি ভাবে সায়েন্স পড়া যায়। চলো, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। টাটা, জয় ধামাকা।